ফিজিক্স আমরা থিওরি বুঝাই দিবেন আর প্র্যাকটিস কি আমরা বাসায় করব সিকিউ? আচ্ছা, সো হ্যাঁ, হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো নতুন আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। ওকে, আচ্ছা। হ্যাঁ, কি প্রশ্ন করছো বলো। কে জানি প্রশ্ন করছো, আবার একটু প্রশ্নটা করো তো, বুঝি নাই। হ্যাঁ, বলতেছি কি আপনি শুধু থিওরি বুঝাই দিবেন, এমসিকিউ প্র্যাকটিস কি আমরা বাসায় করব? না, এমসিকিউ তো আমি প্র্যাকটিস করাই দিচ্ছি। ওই যে গত ক্লাসে তুমি কি অ্যাড হও নাই, ওই যে লাস্টে আমি হচ্ছে গিয়ে পরে আবার লিঙ্ক দিয়েছি, সেখানে আমি দেখাইছি, দেখছিলা? মানে পরে আমরা আবার হচ্ছে গিয়ে আমি আলাদাভাবে হচ্ছে গিয়ে ক্লাস নিয়েছিলাম পরবর্তীতে ওই সে এমসিকিউ সলভ করার জন্য। তোমরা মনে হয় এটা ছিল না, তাই তো? হয়তো ছিলাম না, আমি একটু অসুস্থ তো। ও আচ্ছা, ওইটা আলাদাভাবে ওই যে তোমার আমি দেখাই দিচ্ছি, হচ্ছে আবার একটা নিউ লিঙ্ক দিয়ে দেখাই দিচ্ছি। আজকে আমরা ক্লাসেই দেখাই দেবো, ঠিক আছে? প্র্যাকটিস করবো যাতে আর কি। মেইন প্র্যাকটিসটা তো তোমাদেরই করতে হবে, পাশাপাশি হচ্ছে গিয়ে আমি একটু দেখাই দেবো আর কি, বুঝছো? ম্যাথগুলো আর কি যতটা করা যায়, ঠিক আছে? তো সকলকে শুভেচ্ছা। আবার দেখি আমার একটু লাইভটা ঠিক আছে কিনা, জাস্ট একটু দাঁড়াও। হ্যাঁ, লাইভটা চালু হয়েছে, ঠিক আছে। একটু ড্যাশবোর্ডটা একটু দেখি, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা যেটা যেটা করবো আর কি, যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে আলটিমেটলি বল। তো বল কি আসলে সেটা জানার আগে আমাদের দুইটা টার্মস জানতে হবে। একটা হচ্ছে আমরা গত ক্লাসে গতি বা মোশন সম্পর্কে জানছি, তো আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে জড়তা। তো দুইটা জিনিস আমাদের জানতে হবে। আর তোমাদের যে এই ক্লাসের জন্য যে সকল ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো কিন্তু আমি ড্রাইভে হচ্ছে লিঙ্কে দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে হচ্ছে দেখে নিও, সেখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে গতি আর একটা হচ্ছে জড়তা। নিউটনের ফার্স্ট ল আসলে কি বলছিল মনে আছে? নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র বলছিল যে কোনো বস্তুর উপর যদি তুমি বল না প্রয়োগ করো, কোনো বস্তুর উপর যদি কোনো বল না প্রয়োগ করো, তবে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তার মানে লেটসে এখানে একটা বস্তু আছে, এর একটা স্থির অবস্থায় একটা বাক্স এখানে তুমি সারফেসের উপর রেখে দিছো। ওর উপরে যদি তুমি কোনো ধরনের ইফেক্ট বা বল তুমি না প্রয়োগ করো, ও চিরজীবন ও এইরকমই থাকবে। আবার ধরো এখানে একটা রাস্তায় একটা সাইকেল বা তোমার গাড়ি আছে, ওই গাড়িটা চলমান আছে। এখন উনি বলছে যে এই গাড়ির উপরে, যে চলমান গাড়ির উপরে তুমি যদি এক্সটার্নাল কোনো ফোর্স বা ইফেক্ট তুমি না দাও, তবে এই গাড়িটা ও সমবেগে চিরকাল চলতে থাকবে, ও আর থামবে না কোনো দিন। বাট এইটা কি হয়, আমরা যখন সাইকেল চালাই তখন দেখবা আমরা যদি কিছুক্ষণ প্যাডেল দেওয়ার পরে দেখা যায় যে সাইকেলটা কিছু দূর চলছে, চলার পরে কি হয়ে গেছে, কিছুক্ষণ পর সেটা আবার থেমেও যায়, তাই না? কিন্তু নিউটনস ল বলছে যে কোনো গতিশীল বস্তু যদি থাকে সে সমবেগে সরল পথে আলটিমেটলি চলতেই থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে সাইকেলটা কিন্তু থেমে যায়। এখন এই থেমে কেন গেল সেটা একটা প্রশ্ন। তার মানে দুইটা জিনিস এখানে দেখতে পারতেছো, একটা হচ্ছে কি স্থিতি, মানে যে বস্তুটা স্থিতিশীল অবস্থায় আছে সেইটাকে বলে জড়তা, মানে সেটা হচ্ছে স্থিতিশীল অবস্থায় আছে। বাট দুইটা টার্মস, একটা হচ্ছে জড়তা, টার্মসটা কি জড়তা, এটাকে ইংলিশে আমরা ইনার্শিয়া বলি। জড়তা, জড়তা আবার দুই ধরনের, একটা হচ্ছে কি গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। তার মানে স্থিতি জড়তা এবং গতি জড়তার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে যে যে বস্তুটা অলরেডি গতিশীল আছে, তার মানে এইটা গতিশীল আছে, সে চিরজীবন গতিশীল থাকতে চায়। এই যে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই মূলত এখানে বলা হয়েছে স্থিতি জড়তা, সরি গতি জড়তা। এটা আর এই বস্তুটা ও স্থিতিশীল ছিল, ওই স্থিতিশীল চিরজীবন থাকতে চায় যেহেতু, সেটাকে এই জন্য বলা হয় এটাকে স্থিতি জড়তা।
তো বোঝা গেছে সিস্টেমটা। এখন একটা এক্সটার্নাল প্রশ্নে আসি, মানে একটু আউটের প্রশ্নে আসি, সেটা হচ্ছে এই গাড়িটা কেন থামবে আসলে? এটার থামার অন্যতম কারণ হচ্ছে কি বাতাসের বাধা। তো তোমরা যখন গাড়িটাকে চালাবা তখন দেখবা এ থেকে বাতাস কিছুটা পরিমাণ বাধা দিচ্ছে একে, বাতাস। আবার এই রাস্তার পিচ ওকেও কিছুটা পরিমাণ বাধা দিতেছে। সেই বাধার কারণে হইতেছে কি আলটিমেটলি এই তোমার হচ্ছে গিয়ে গাড়িটা থেমে যাচ্ছে আলটিমেটলি। এখন এইটা আবার একটু মানে মানে কনসেপচুয়ালি একটু ভিন্নতা আছে, মানে এত হায়ার লেভেলে আমি যাচ্ছি না। আমি দেখাইতেছি ডিরেকশনটা, ফ্রিকশনের বা ঘর্ষণের ডিরেকশনটা এইদিকে, বাট অরিজিনালি ডিরেকশনটা ওইদিকে হয় না। হ্যাঁ, অরিজিনাল ডিরেকশনটা হয় সামনের দিকে, বাট কনসেপচুয়ালি আমরা এত কিছু চিন্তা আপাতত না করতেছি, আপাতত মনে করতেছি পিছনে বাধা দিতেছে, সেই জন্য আলটিমেটলি গতিটা থেমে যাচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, আমি এত কিছু ডিটেলস, এটা খুবই এক্সেপশনাল টার্মস আছে, তারপরে বলি তোমাদের আসলে ঘটনা কি। দেখো গাড়ি আসলে কেমনে চলে সেটাও একটা জানা দরকার। গাড়ি আসলে চলার কারণটা কি? গাড়ি চলে এই কারণে, গাড়ির যে এরকম একটা চাকা থাকে, গাড়ির চাকা এইরকম একটা ফোর্স দেয় এইরকম রাস্তার দিকে, এই দিকে যদি রাস্তা থাকে রাস্তার এই দিকে একটা ফোর্স দেয়, এইরকম একটা ফোর্স দেয়। ফ্রিকশন অলওয়েজ ফোর্সের বিপরীত দিকে কাজ করবে। যেদিকে তুমি মোশন ঘটবে তার বিপরীত দিকে সবসময় হচ্ছে কি ফ্রিকশন কাজ করবে। তা মোশন কিন্তু এই দিকে ঘটাচ্ছে, এই দিকে, তার মানে ফ্রিকশন দ্যাটস হয় এই দিকে হয়। বাট এত কিছু আমি ডিটেলসে যাচ্ছি না, আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা। তো আশা করি এই জড়তার দুইটা যে ডিফারেন্স সেটা তোমরা বুঝতে পারছো, এইটা আসলে কিভাবে হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যদি বলি যে তোমার এখন ফার্স্ট অফ অল এখন আমরা হচ্ছে গিয়ে জাস্ট বল নিয়ে কথাবার্তা বলি। এখন বল, এই যে আমি এতক্ষণ ধরে বলতেছি বল একটা ইফেক্ট, বল একটা কি আসলে ইফেক্ট, যার কারণে কি হইতেছে এখানে দেখো, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, তাকে আলটিমেটলি বল বলে। দেখো স্থির বস্তুটার উপরে তুমি যদি এখন বল প্রয়োগ করো, লেটস এখানে একটা এফ বল তুমি প্রয়োগ করলা, তবে কি হইতে পারে, বস্তুটার স্থির অবস্থা থেকে সে গতিশীল অবস্থায় পরিণত হইতে পারে। আবার দেখো এই বস্তুটা চলতেছে চলমান, এর বিপরীত দিকে তুমি একটা কি করতেছো, ফোর্স প্রয়োগ করতেছো বাতাস দিয়া, তার কারণে কি হইতেছে, থেমে যাইতেছে। অর্থাৎ বলের যদি সংজ্ঞা দেই আমি, বলটা হয় এইভাবে, যা যা স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে এবং গতিশীল বস্তু, যা স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে গতিশীল বস্তুর যে গতির যে মানটা, সেই মানটা পরিবর্তন করার চেষ্টা করে। ঠিক আছে, করে বা করার চেষ্টা করে। এখন কথাটা একটু কনফ্লিক্ট আছে, যে করার চেষ্টা করে বলতে আসলে কি বোঝায়। তোমার কাছে ধরো একটা অনেক বড় একটা পাথর আছে, তোমরা যদি ঘুরতে যাও, সীতাকুণ্ডেও আছে, তারপর হচ্ছে ধরো আশেপাশে ঝর্ণা টর্ণা আছে, সেগুলায় দেখবা যে অনেক বড় বড় পাথর আছে, সেই পাথরগুলোকে তুমি যদি ফোর্স প্রয়োগ করো, পাথরগুলো কি নড়বে? নড়বে না। তার মানে দেখো সেখানেও কিন্তু একটা তুমি ফোর্স প্রয়োগ করছো, বল প্রয়োগ করছো, বাট সেটার মুভমেন্ট হয় না। তার মানে দেখো গতিশীল করার জন্য যদি চেষ্টাও করে থাকে, সেটা ওয়ান কাইন্ড অফ ফোর্স বা বল। ঠিক আছে, তাহলে এই কনসেপচুয়াল হিসেবে দুই ধরনের ফোর্স হিসেবে এখানে কাজ করতে পারে। স্থির বস্তুকে সে গতিশীল করে বা করার চেষ্টা করে, আবার অপরদিকে গতিশীল বস্তুকে স্থিতিশীল করে কিংবা গতির পরিবর্তন করে। ঠিক আছে, এই জিনিসটি হচ্ছে আলটিমেটলি যে ইফেক্টে কাজ করা হয়, সেটাই আলটিমেটলি কি আসলে বল। ঠিক আছে, ওকে। এখন বলের আসলে এককটা কি সেটা আমাদের একটু জানতে হবে। বলের একক আমি গত ক্লাসেও বলছি, আলটিমেটলি এটাকে বলা হয় নিউটন। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এইটা থাকতে পারে, আবার কিন্তু আরো একটা জিনিস থাকতে পারে। কিভাবে? বল আলটিমেটলি যেটা হয়, এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে, এফ ইজ ইকুয়াল টু এম এ। তোমরা এটা অনেক পড়ে আসছো। ঠিক আছে,
মনে করেন যে বল বল হচ্ছে কি আলটিমেটলি ভর ও ত্বরণের গুণফলের সমানুপাতিক, সমান আর কি যেটা বলে, ঠিক আছে। আচ্ছা এখানে এম তাহলে কি, এম তাহলে বল, এম তাহলে ভর, আর এ তাহলে কি ত্বরণ, তাহলে ভরের একক কি কেজি, আর ত্বরণের একক কি মিটার সেকেন্ড পার ইনভার্স 2। তাহলে কেজি মিটার সেকেন্ড পার ইনভার্স 2 যদি থাকে প্রশ্নের ভিতরে, সেটাও এক ধরনের কি বলের একক। তা বলের একটু এককটা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আর বল তো অবশ্যই একটা ভেক্টর রাশি, এর অবশ্যই দিক আছে, এটা তো তোমরা আর বলার অপেক্ষা রাখেন, এটা তো তোমরা অলরেডি বুঝো, ঠিক আছে, এটা বললাম না। এখন যদি আসে ইউনিট, ইউনিটটা আমরা গত ক্লাসে শিখেছি ইউনিট কিভাবে আসে, সো আমি আর এখানে দেখাচ্ছি না, তোমরা আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা বল নিয়ে কথাবার্তা বলবো, বল আসলে কত ধরনের হইতে পারে। বল আসলে অনেক ধরনের হইতে পারে, ঠিক আছে। এখন বলের ভিতরে আবার কয়েকটা টার্মস আছে, একটা হচ্ছে গিয়ে এটাকে বলে হচ্ছে গিয়ে তোমার মৌলিক বল, হ্যাঁ মৌলিক বল আছে। তো মৌলিক বলের ভিতরে কি কি আছে, যেমন প্রথমতই আসে যেটা, সেটা হচ্ছে মহাকর্ষ বল। আরেকটা টার্মস এইটার সাথে অ্যালাইন, সেটা হচ্ছে কি অভিকর্ষ বল। এই দুটোর কথা তোমরা শিখছো, হয়তোবা তোমাদের এখনো কনফিউশন থেকে গেছে যে ও মহাকর্ষ বলটা কি আর অভিকর্ষ বলটা কি। আমি জাস্ট তোমাদের কনসেপ্ট একটু তোমাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে আসলে কনসেপ্ট দুটো কি। মহাকর্ষ বলতে আসলে কি বোঝায়, এখন এটা হচ্ছে একটা কনসেপ্ট, এখানে বলা হয় যে মহাবিশ্বের ধরো যে কোনো দুটি বস্তুকণা, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, কি করে, পরস্পরকে আকর্ষণ করে। তার মানে কি হইতেছে, এই ফোর্স দুইটা পরস্পরকে কি করবে, এরকম আকর্ষণ করবে, ঠিক আছে, এই যে আকর্ষণ করবে। এখন মহাবিশ্বের দুইটি বস্তু কি থাকতে পারে বলো তো, ধরো পৃথিবী হইতে পারে, আবার চাঁদ হইতে পারে, আবার সূর্য এবং চাঁদ হইতে পারে, ঠিক আছে। তার মানে মহাবিশ্বের ভিতরে কিন্তু সূর্য, পৃথিবী, চাঁদ সবকিছুই আছে, তাই না। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণার মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেটা কি বলতেছি আমরা মহাকর্ষ বল। বাট অভিকর্ষ বল আসলে কি, অভিকর্ষ বল হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পৃথিবীর অ্যাসপেক্টে আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে টানে সেটাই হচ্ছে গিয়ে অভিকর্ষ বল। অ্যান্ড অভিকর্ষ বল এবং মহাকর্ষ বলের ডিফারেন্সটা কি, মহাকর্ষ বল বলতে বোঝায় পৃথিবীর যে কোনো দুইটি বস্তুকণার মধ্যবর্তী আকর্ষণ বল, লেটস সে এটা পৃথিবী হইতে পারে এবং চাঁদ হইতে পারে, তার মানে চাঁদ এবং পৃথিবীর যে আকর্ষণ বল সেটাও এক ধরনের মহাকর্ষ বল, ঠিক আছে। আবার ধরো তোমার তোমার টেবিলের উপরে দুইটা বই আছে, টেবিলের উপরে দুইটা বই আছে, এখন তোমার দুইটা বইও কিন্তু পরস্পরকে আকর্ষণ করতেছে, হইতে পারে এটা খুবই নগণ্য, বাট পরস্পর কিন্তু আকর্ষণ আলটিমেটলি করতেছে। তার মানে পৃথিবীর দুটি বস্তুকণা, দুইটা লেটসে দুইটা বই, সেটা যে আকর্ষণটা করতেছে সেটাও এক ধরনের কি আসলে অভিকর্ষ ফোর্স। বাট পৃথিবী তোমার ওই বই দুইটাকে যে আকর্ষণ বলে টানতেছে, জি বলে টানতেছে না, সেটাকে বলে অভিকর্ষ স্তরণ, অভিকর্ষ স্তরণে তোমাকে টানতেছে বা অভিকর্ষ বলে টানতেছে। অর্থাৎ পৃথিবী তোমার যে কোনো দুইটা বস্তুকে যদি বলে টানে সেটি হচ্ছে আলটিমেটলি কি অভিকর্ষ বল, ঠিক আছে। অভিকর্ষ এবং মহাকর্ষের এই দুইটাই হচ্ছে আলটিমেটলি ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা এখন যেটা হইতেছে গিয়ে এটাকে অনেক সময় মধ্যাকর্ষণ বলও বলে, মহাকর্ষ বলকে অনেক সময় মধ্যাকর্ষণ বলও বলা হয়, ঠিক আছে। আরও আছে যেমন ধরো তড়িৎ চুম্বকীয় বল, অর্থাৎ তোমার দুটি আহিত কণা বা বস্তু তাদের আধান বা চার্জের কারণে এদিকে উপরে যে বল প্রয়োগ করে তাকে তড়িৎ চুম্বকীয় বল বলে। যেমন ধরো যে তুমি শীতকালে যদি হচ্ছে চুল আঁচড়াও, তখন দেখবা যে চুলগুলা আবার যদি চিন্তা করো যে এই চুলগুলো আঁচড়ানোর পরে কুচি কুচি কাগজ যদি তুমি হচ্ছে টেবিলের উপর রেখে দাও, সেই কাগজগুলোকে দেখবা যে তোমার চিরুনি আকর্ষণ করতেছে, এখানে একটা তড়িৎ চুম্বকীয় বল ইফেক্ট করতেছে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আলটিমেটলি তড়িৎ চুম্বকীয় বল, ঠিক আছে। আরও আছে যেমন দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। দুর্বল নিউক্লিয় মানে হচ্ছে গিয়ে যেমন ধরো যে আমাদের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস এইভাবে থাকে, আর আমি এগুলো লিখিয়ে প্রথমত যেটা আছে, প্রথম যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে তড়িৎ চুম্বকীয় বল, এটা আশা করি বুঝছো। বল এরপরে আছে হচ্ছে গিয়ে দুর্বল নিউক্লিয় বল, এটা দ্বারা বোঝায় যে ধরো আমাদের তো ইয়ে আছে, কি বলে আমাদের যে আমাদের যে
নিউক্লিয়াস আছে কেন্দ্রে, তাই না? আমাদের অ্যাটমগুলোর কথা চিন্তা করি, ভিতরে আছে নিউক্লিয়াস, এই জায়গায় নিউক্লিয়াস থাকে, এর চারপাশে কি ইলেকট্রনগুলো থাকে না? এখন ইলেকট্রনগুলো কিন্তু এই নিউক্লিয়াস আকর্ষণ করে পরস্পরকে, অর্থাৎ নিউক্লিয়াস ইলেকট্রন সমূহের প্রতি যে আকর্ষণ বল প্রদর্শন করে সেটি আলটিমেটলি দুর্বল নিউক্লিয়ার ফোর্স, দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, আচ্ছা এটা আসলে খুবই নগণ্য, এটার ভ্যালু আসলে খুবই নগণ্য। ঠিক আছে, এটা খুবই আসলে নগণ্য বল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা দ্বারা বোঝায় ধরো কেন্দ্রে এই যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলো তো? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। এই দুইটা অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটাকে আলটিমেটলি বলে সবল নিউক্লিয় বল। প্রোটনের নিউট্রনের আকর্ষণ বল কিন্তু অনেক বেশি, তুলনামূলকভাবে ওই যে দুর্বল নিউক্লিয় বল থেকে অনেক বেশি আকর্ষণ বল প্রদর্শন করে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বিষয়াদি। ঠিক আছে, সবল নিউক্লিয়ার বলের যে দূরত্বের রেঞ্জ, এটার রেঞ্জ হচ্ছে গিয়ে 10⁻⁻15 মিটার। এটা খুবই ছোট নগণ্য একটা ভ্যালু। আর যে আমাদের দুর্বল যে নিউক্লিয়াস সেটা ছিল আলটিমেটলি 10⁻18 মিটার। ঠিক আছে, এত দূর থেকে এটা আকর্ষণ প্রদর্শন করে। এই ভ্যালুটা কিন্তু অনেক ছোট, তাই না? 10⁻15। বিশ্বাস করা যায় এটা আসলে কত, অ্যাটমগুলো আসলে অনেক ছোট থাকে, তো দ্যাটস ওয়াই আসলে এটা এইভাবে ডিফাইন করা হয়েছে। ওকে, আচ্ছা আচ্ছা এরপরে আসে যেটা, সেটা হচ্ছে ভরবেগ। এখন আমরা কথা বলবো ভরবেগ নিয়ে। তোমরা যেখান থেকে বুঝবা না সেখান থেকে অবশ্যই প্রশ্ন করবা। ঠিক আছে, ভরবেগ। আচ্ছা ভরবেগ বলতে আসলে কি বোঝায়? বস্তুর ভর ও বেগের গুণফল কি তো আসলে ভরবেগ বলে, তাই না? ভর ইনটু বেগ গুণফল। তার মানে আসতেছে এটাকে পি দ্বারা ডিনোট করে, পি আলটিমেটলি হয় হচ্ছে গিয়ে এমভি। ঠিক আছে, পি ইকুয়াল টু আসলে কি হয়? এমভি হয় ভরবেগ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ভরবেগ, এখন এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিসটা হচ্ছে কি রকম, ধরো এরকম চিন্তা করা হয় যদি অনেক দূর থেকে মহাকাশ থেকে আলোর গতিতে কোনো একটা যদি সূচ, জাস্ট সূচ তো তোমরা চিনো যে হচ্ছে যেটা দিয়ে তোমরা হচ্ছে গিয়ে কোনো কাপড় চোপড় সেলাই করো, সেই সূচ খুবই নগণ্য একটা সুইও যদি আলোর বেগে আসে পৃথিবীতে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এটা বিশ্বাস করার মতো বিষয় আসলে, কারণ কোনো জিনিসের ইফেক্ট সেটা ভর ও বেগের সাথে নির্ভর করে। কীরকম, ধরো তোমার হচ্ছে গিয়ে তোমাকে কেউ হচ্ছে একটা তুমি জাস্ট হচ্ছে কি কাউকে একটা হচ্ছে ধরো ঘুষি মারলাম, জাস্ট পাঞ্চ করলো আর কি, আস্তে, কারণ আস্তে পাঞ্চ করছো একটা জিনিস। এখন আর একটা জিনিস চিন্তা করো যে তোমার দিকে একটা হচ্ছে গিয়ে বল নিক্ষেপ করা হয়েছে, টেনিস বল, সাপোজ একটা টেনিস বল নিক্ষেপ করা হয়েছে, আরেকবার তোমার কাছে ফুটবল নিক্ষেপ করা হয়েছে। এখন তুমি আমাকে বলো যে কোনটায় বেশি ব্যথা পাবা বলো তো? আমি কনটেক্সটটা বুঝিয়ে দিতে পারছি। তোমার বন্ধু তোমার দিকে একবার টেনিস বল নিক্ষেপ করছে আর একবার ফুটবল নিক্ষেপ করছে। এখন তোমরা বলো যে কোনটার ব্যথা তুমি বেশি পাবা? শিওর? আমি যদি বলি যে টেনিস বলে তোমরা ব্যথা বেশি পাবে, এটা কি পসিবল? কিভাবে পসিবল? টেনিস বল আকারে ছোট আর ওটার বেগ বেশি হবে আর বল বেশি হবে। রাইট, এখানে দেখো ফুটবলের ভর অনেক বেশি ইসের থেকে, কিন্তু টেনিস বলটাকে যদি অনেক জোরে মারো, ধরো তোমরা দেখছো না ওই যে তোমার বুমরা যে বল করে সেটাকে যদি আমরা কোকাবুয়া বা হচ্ছে গিয়ে একদম ডিউক বলের কথা যদি চিন্তা করি, সেটার ওজন তো স্বাভাবিকভাবে ইসের থেকে কম, ফুটবলের থেকে সাধারণত কম থাকে, কিন্তু দেখো ওইটার স্পিড অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই ওর ব্যথা বেশি পাওয়া যায়। ফুটবল যদি তোমাকে আস্তে মারো, ওর ওয়েট যতই বেশি থাক না কেন তুমি ব্যথা পাবা না, তাই না? তার মানে দেখো প্রত্যেকটা বিষয়ের সাথে শুধুমাত্র বল না বা ভর না, শুধুমাত্র বেগও ইনক্লুডেড, অর্থাৎ ভর ও বেগের যে গুণফল সেটি আলটিমেটলি ইফেক্ট হিসেবে কাজ করে। আমি কথা বুঝাইতে পারছি নাকি আবার ক্লিয়ার করব বলো তো? ওকে, ঠিক আছে। এখন তাহলে ভরবেগের এককটা আসলে কি সেটা জানা দরকার। ভরের একক কি বলো তো?
কেজি কেজি। আর বেগের একক কি? মিটার সেকেন্ড পার ইনভার্স অন। এইটাই হচ্ছে গিয়ে ইউনিট বা একক। আসলে পারবা না এটার ইউনিট চাইলে? পারবা তো? আচ্ছা তোমরা একটু বলো তো যে এই ভরবেগ এটা কি ভেক্টর রাশি নাকি হচ্ছে স্কেলার রাশি, বলতে পারবা? প্রশ্ন যদি আসে এরকম, ভেক্টর হবে নাকি স্কেলার হবে? বলো, বুঝতে পারিনি, আবার বলো। স্কেলার হবে? তোমরা কি শিওর স্কেলার নাকি ভেক্টর সেটা বলো, আমি জাস্ট বলো যে ভেক্টর নাকি স্কেলার। তোমরা তোমরা কেউ হয়তো বা স্কেলার বলছো, আসলে স্কেলার কিভাবে হবে? স্কেলার তো হওয়ার পসিবিলিটিস নেই, কারণ এই যেখানে কিন্তু বেগ আছে, বেগ একটা কিন্তু ভেক্টর রাশি, কারণ তোমাকে দেখাইছিলাম দ্রুতি হচ্ছে গিয়ে স্কেলার রাশি, কারণ ওর কোনো দিক নেই। বাট বেগ সেটা কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ ওর দিক আসে, নির্দিষ্ট দিকে যাইতে হবে। তার মানে এই বেগ যেহেতু এর ভিতরে আছে, তার মানে এই টোটালটাও একটা কি হয়ে গেছে, আলটিমেটলি ভেক্টর রাশি হয়ে গেছে। তার মানে এই যে ভর বেগ সেটা আলটিমেটলি একটা ভেক্টর রাশি। কথা বুঝাইতে পারছি? নাকি বুঝাইতে পারিনি বলো তো? ঠিক আছে, এখন আমরা কথাবার্তা বলবো কলিউশন বা সংঘর্ষ নিয়ে। ঠিক আছে, P equal to mv, বুঝতে পারছো? ওকে, আচ্ছা এরপরে যেটা আছে সংঘর্ষ। সংঘর্ষটা আসলে কিভাবে সেটা জানা দরকার। ধরো এখানে একটা রাস্তা আছে, লেটস সে এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, রাস্তার উপরে দুইটা গাড়ি আছে। হ্যাঁ কি বলছো, সুন্দর হয়েছে? আচ্ছা হ্যাঁ বলো, রাস্তা কি করবে? ও আচ্ছা, তোমরা সাইবার পাঙ্ক দেখছো? যে টেসলার যে নতুন গাড়িটা বের হয়েছে সাইবার পাঙ্ক, ওই যে দেখছো যে ইমার ছিল, গোলক মারছিল, লোহা মারছিল, যে ভাঙিয়ে গেছিল ইসে গিয়া, ওই টেস্ট করতে গিয়া, যখন ওপেনিং সেরিমনি ছিল তখন, ওপেনিং যখন করছে তখন দেখছিলা? ওই যে দেখো না, আরে কি বলো, ওই যে এখন বিল ইসের, আরে টেসলার গাড়িটা সাইবার পাঙ্ক, ওটা হচ্ছে গিয়ে সাইবার পাঙ্কের মডেল এটা, বুঝছো? আমার খুব ভালো লাগে গাড়িটা দেখতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন এখন সংঘর্ষে আসলে কি বলছে? সংঘর্ষ নির্ভর করে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। কি? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এটা খুবই জনপ্রিয় একটা নীতি। এটা তোমরা একটু বিএসসি বা ডিপ্লোমাতে আসলে অনেক হায়ার লেভেলের রেগুলার জিনিসপত্র আছে, ঠিক আছে? এগুলা মানে জাস্ট সিম্পলভাবে তোমাদের বুঝায়, ঠিক আছে? এখন ভরবেগের সংরক্ষণশীলতা একটা নীতি আছে, সেই নীতিতে কি বলছে? উনি বলছে কোনো দুইটি বস্তু বাহির থেকে বল প্রয়োগ না করা হলে তাদের মধ্যে যদি সংঘর্ষ হয়, তবে সংঘর্ষের পরে এবং সংঘর্ষের পূর্বে তাদের সম্মিলিত ভরবেগ একই থাকবে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে এদের ভরবেগ সমান থাকবে। এটা কি তোমরা পড়ছো আগে এসএসসিতে? পড়ছো না এটা নাকি? হ্যাঁ এটা পড়ছো তোমরা। এখন আসলে বিষয়টা বুঝাইতেছি কি, কোনো একটা দুইটা ধরো গাড়ি এখানে আছে, তো গাড়ি দুইটা ডিরেকশন বিভিন্ন দিকে হইতে পারে। ধরো লেটস সে প্রথমবার কথা চিন্তা করি, প্রথমবার আর কি, প্রথম কনসেপ্টে চিন্তা করি, তাহলে দেখো প্রথমবারে কি হইতেছে, গাড়িটা ধরো এই দিকে মুভমেন্ট করতেছে, এই গাড়িটা ধরো যে এই দিকে মুভমেন্ট করতেছে, ঠিক আছে? দুই দিকে মুভমেন্ট করতেছে। এখন উনি বলছে সংঘর্ষের পূর্বে এবং পরে এদের ভরবেগ সমান থাকবে। মানে এইটার ভর যদি হয় ধরো m1, আর এইটার ভর যদি হয় প্রথম m2, আর এইটার আদিবেগ যদি হয় u1, এইটার
আদি বেগ যদি হয় u2, আবার এইটার শেষ বেগ যদি হয় v1, এটা যদি হয় v2। এখন তোমরা বলবা ভাই তাহলে u আর v আসলে জিনিসটা কি? u মানে হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ বলতে কি বোঝায়? ধরো গাড়ি দুটো চলতেছিল, একটা নির্দিষ্ট আদি বেগে চলতেছিল, ধাপ করে কি হয়েছে, মুখোমুখি সংঘর্ষ। তোমরা দেখো না ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয় বা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়, তখন দেখছো যে দুইটা গাড়ি পরস্পর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার সময় দেখা যায় যে আদিবেগ ছিল ইউ এবং এটার আদিবেগ ছিল ইউ। সংঘর্ষ হওয়ার পরে এটার ভরবেগটা আসলে কি রকমের হয় দেখো, যে m1 u1 প্লাস m2 u2, এইটা কি বলতো? আদি ভরবেগ না? আদি ভরবেগ, দুইটা বস্তুর আদি ভরবেগ এত। এরপরে বলছে যে এইটার যে শেষ ভরবেগ, অর্থাৎ ভরবেগের যে সংঘর্ষের পূর্বে এইটা ছিল ভরবেগ দুইটার সম্মিলিত, এবং পরে এদের ভরবেগ আলটিমেটলি সমান হবে। পরে কি হবে? এদের ভরবেগ আলটিমেটলি সমান হবে। তার মানে পরের ভরবেগ কত হয়েছে? m1 v1 প্লাস m2 v2। তাহলে এইটা হচ্ছে শেষ ভরবেগ। তার মানে দেখো এটার আদি অবস্থায় যে ভরবেগ ছিল সেটা সমান হবে, এটা সংঘর্ষের পরে যে ভরবেগ হয়েছে সেটা আলটিমেটলি কি হবে? সমান হবে। এইটাই আসলে এই জায়গায় বোঝানো হয়েছে, বুঝতে পারছো? এইটাই আসলে এখানে বোঝানো হয়েছে। এখন এইটা একটা মজার বিষয় আছে, দেখো যে ধরো এরকম ঘটনা ঘটলো যে দুইটা সংঘর্ষ হওয়ার পরে এখন এইটার ভেলোসিটি অনেক বেশি, ভরও বেশি, ভেলোসিটিও অনেক বেশি, আদিবেগ বেশি ছিল। তো এইটা ধাক্কা লাগার পরে যদি এইটার বেগও বেশি হয় এবং ভরও যদি বেশি হয়, তাহলে এই দুইটা বস্তু সংঘর্ষের পরে কোন দিকে সৃষ্টি যাবে বলতে পারবা? এটা কি ডান দিকে যাবে, মানে এই দিকে যাবে, ডান দিকে যাবে, নাকি হচ্ছে বাম দিকে যাবে বলতে পারবা? এইটার ভরবেগ অনেক বেশি, মানে m1 u1 ইজ গ্রেটার দ্যান m2 u2, এইটা যদি হয় তাহলে কি এদিকে যাবে নাকি এদিকে যাবে কেউ বলতে পারবা? ডান দিকে যাবে না? তোমরা দেখছো না ট্রেনে যখন অ্যাক্সিডেন্ট হয়, ট্রেনের সামনে যদি কোনো স্থির বস্তুকে ধরো স্থির একটা ট্রাক রাখা হয়েছে, তখন ট্রেনের বেগ এবং ভর বেশি হওয়ার কারণে তখন দেখা যায় যে ট্রেন ওই গাড়িটাকে নিয়ে একটু সামনের দিকে নিয়ে যায়, যায় কি না? সেম ঘটনা এখানে ঘটতেছে, অর্থাৎ এইটার বেগ এবং ভর বেশি হওয়ার কারণে এই দুটো সংঘর্ষ হওয়ার পর বস্তুটা ডান দিকে মুভমেন্ট করছে। তখন দেখো দুটো যদি একই সাথে মিলিত হয়ে যায়, একই বেগ যদি ধারণ করে, তখন v1 এবং v2 কি সেম হয়ে যায় না? বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই? মানে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে গাড়িটা তো এই তোমার ওই যে ট্রেনের সাথে আটকে গেছে, কারণ ট্রেনের যে এখন বেগ, গাড়ির বেগ কি সেম না এখন ওই কনসেপ্টে? যদি সেম হয় তার মানে v1 সমান v2, এইটাকে লেটসে আমরা এইটাকে ধরলাম v, দ্যাটস ওয়াই এই কনসেপ্ট থেকে বলা যায় m1 u1 প্লাস m2 u2 সমান বলা যায় m1 প্লাস m2 ইন্টু v বলা যায়, যায় কিনা? কমনলি বলা যায় না? কমন নিয়ে ভিটা কমন নিয়ে পারা যায় কিনা? এখন ভিটাকে যদি তুমি রেখে দাও তাহলে কি থাকে? m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। ক্লিয়ার? তোমাকে পরীক্ষায় এমসিকিউ দিবে কিভাবে? দিবে হচ্ছে গিয়ে এইটার ভর বলে দিবে, এইটার আদিবেগ বলে দিবে, এইটার ভর বলে দিবে, এইটার আদিবেগ বলে দিবে, এরপর বলবে সংঘর্ষের পরে এদের মিলিত বেগ কত। জাস্ট ফর্মুলায় বসাবা, m1 এর ভ্যালু বসাবা, u1 এর ভ্যালু বসাবা, m2 এর ভ্যালু বসাবা, u2 এর ভ্যালু বসাবা, m1 বসাবা, m2 বসাবা, অ্যান্সার চলে আসবে। পারবা কিনা? পারা যাবে? ওকে, ঠিক আছে। এখন আমরা কথা বলবো গতিশক্তি নিয়ে। কোনো বস্তুর গতিশক্তি আসলে কি রকমের হয়, গতিশক্তি নিয়ে যদি আমরা পরের ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। তারপরে জাস্ট একটু কনসেপচুয়ালি বলে রাখি, গতিশক্তি ই কে সমান, ই কে বোঝানো হয়, ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা সমান কি সূত্র কি মনে আছে? হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? এটা প্রমাণও ছিল, বাট প্রমাণ এত কিছু আমরা এখন আপাতত পড়তেছি না, ঠিক আছে? আচ্ছা, আপাতত প্রমাণ আমরা এত কিছু পড়তেছি না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এইটা মোটামুটি হইলো। আর নিউটনের যে তিনটা সূত্র কিন্তু অবশ্যই পড়তে হবে, তিনটা সূত্র কিন্তু মাথায় রাখতেই হবে, তিনটা সূত্র ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র ভালো করে পড়বা, ঠিক আছে? তা প্রথম সূত্রটা কি ছিল আমি কনসেপচুয়ালি একটু যদি বলি তোমাদের, যে একটা আচ্ছা কি বলি, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, এটা হচ্ছে প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, আমি আর লিখলাম না,
কেউ কি বলতে পারবা, মুখস্থ আছে? যে পারবা তাকে চকলেট দেওয়া হবে, ঠিক আছে? পরবর্তীতে চকলেট পুরস্কার আছে, ঠিক আছে? হ্যাঁ বলো বলো, একজন হ্যান্ড রেজ করো, একজন হ্যান্ড রেজ করো, দেখি কেরা বলতে পারবা, দেখি 3টা সূত্র কে বলতে পারবা? এসএসসি তো করছো তোমরা, এখন কে সূত্র 3টে বলতে পারবা মুখস্থ? হ্যাঁ কি বলো? কথা ভালো বুঝতেছি না। প্রত্যেকটি বলে সমান ও প্রতিক্রিয়া বল থাকে। এটা কয় নাম্বার? 3 নাম্বার বলে। 3 নাম্বার, ঠিক আছে। 1 নাম্বারটা বলতে পারবা কেউ? 1 নাম্বার হচ্ছে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, একটু আগে তো বলে আসছি, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে, ঠিক আছে। দ্বিতীয় সূত্র ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা ছিল F=ma। আর তৃতীয় সূত্র ছিল প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা ছিল 3 নাম্বার, ঠিক আছে কিনা? হ্যাঁ এটা তো পারতে হবে নাকি? আচ্ছা, স্থির বস্তু, এটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটা আর বললাম না। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে F=ma, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এটা আসলে কেমনে হয় সেটা দেখাই তোমাদের, এটা যদি একটা প্রমাণের বিষয়। ভরবেগের পরিবর্তন মানে কি? mv - mu, তাই কি না? ভরবেগের পরিবর্তন হয়েছে, পরবর্তীতে শেষ ভরবেগ হয়েছে mv, আদি ভরবেগ ছিল হচ্ছে mu। তার মানে ভরবেগের পরিবর্তন হয়েছে mv - mu, বাই হবে পরিবর্তনের হার সময় দ্বারা ভাগ t। তার মানে এখান থেকে যদি তুমি m কমন নাও তাহলে কি থাকে বলো তো? v - u/t। তাহলে m যদি রাখো এখানে v - u/t, এটা কি ফর্মুলা জানি আমরা? ত্বরণ জানি না? তাহলে এইখানে থেকে আসছে, অতএব F=ma, বুঝছো? আর থার্ড যে ফর্মুলা সেটা বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ধরো তুমি একটা দালানকে তুমি হচ্ছে ধাক্কা দিলা, দালানও তোমাকে সমানভাবে ও ধাক্কা দিবে। এটার আরো অনেক ডিটেলস আলোচনা আছে, সেটা পরবর্তীতে তোমরা জানতে পারবে। আর সিম্পল কথায় তুমি যদি দেয়ালকে একটা ধাক্কা দাও, দেয়ালও তোমাকে একটা কি করবে? ধাক্কা বল দিবে। দ্যাটস ওয়াই ধরো তুমি যে বলটা দিচ্ছ সেটা ধরো F1, আর যে বলটা তোমাকে ব্যাক করছে সেটা হবে কি? F2, ঠিক আছে। তাহলে F1 সমান কি হবে? আলটিমেটলি F2 হবে। বুঝতে পারা গেছে আশা করি, নাকি? সবাই কি বুঝছো? হ্যান্ড রেজ করছো কে বলো? 3 নম্বর সূত্রটা বুঝি নাই। 3 নম্বর সূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তার মানে তুমি যদি এখানে একটা জাস্ট এই যে এইটা আমি জাস্ট মার্কারটা দিয়ে আমি হোয়াইট বোর্ডে হচ্ছে কি আঘাত করলাম, ঠিক আছে। আমি একটু গ্রাফিক্যালি দেখাই তোমাদের, কনসেপচুয়ালি। ধরো এখানে একটা দেয়াল আছে, এখানে কি আছে? একটা দেয়াল আছে, কে জিজ্ঞেস করছো যে মানে থার্ডটা বুঝে নাই বলো তো? সে কে? রাহাত। আচ্ছা ধরো রাহাত এই দেয়ালের কাছে দাঁড়ানো আছে, ঠিক আছে, এটা হচ্ছে রাহাত, ঠিক আছে। রাহাত কি করছে? ওই হাত দিয়ে ও কি করছে? ওর একটা হাত দিয়ে এই যে হাতটা যদিও বড় এঁকে ফেলবো, মাইন্ড করো না আর কি, ঠিক আছে। ও কি করছে? এইটারে গিয়ে পাঞ্চ করছে হাত দিয়ে ওর, ঠিক আছে। হাত দিয়ে ওই দেয়ালটাকে পাঞ্চ করছে, ধাক্কা দিছে। দেয়াল তো ভেঙে যায় না, তো দেয়ালও কি, ও যদি ধাক্কা দেওয়ার পরে দেয়াল যদি ওই বলটাকে ব্যাক না করতো তাহলে দেয়ালটা ভেঙে যেত। তার মানে ওই যে তুমি ফোর্সটা দিছো সেটাকে ধরছি আমি F1, এই যে হাত যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে F1। আর এই মানুষটাকে আবার ওই দেয়ালটা কিছুটা বলে ফোর্স দিছে, এইদিকে ব্যাক ফোর্স দিছে, যে ব্যাক ফোর্স দিছে সেইটাকে বলে F2। যখন F1 এবং F2 সমান হবে তখনই বস্তুটা স্থিতিশীল থাকবে, মানে ক্র্যাক হবে না, মানে বিল্ডিংটা বা দেয়ালটা ভেঙে যাবে না। তার মানে প্রশ্নে বলছে, মানে সূত্রে বলছে প্রত্যেক ক্রিয়া মানে F1 ক্রিয়া করছো, আর প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী। এই F1 অলওয়েজ F2 এর সমান হবে, কিন্তু সেটা বিপরীতমুখী হইতে হবে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সেই জন্যই বলছি F1 = F2। এটা আসলে কিভাবে আসছে?
f1 মাইনাস f2 সমান আসলে 0, সেখান থেকে f1 সমান লেখা যায় f2। বুঝতে পারছো? কারণ মাইনাসটা পাশে গিয়ে প্লাস হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি নাকি পারি নাই বলো তো? জি স্যার, বুঝাতে পারছি। ঠিক আছে। এখন যেটা আমরা মহাকর্ষ বল নিয়ে একটু আগে কথাবার্তা বলছি, ঠিক আছে? আচ্ছা, মহাকর্ষ বল নিয়ে একটু ডিটেলস আলোচনা করি এখন। একটুকু মুছে দিলাম। মহাকর্ষ বল এটাকে বলে গ্র্যাভিটি ফোর্স, ঠিক আছে? ইংরেজিতে বলে গ্র্যাভিটি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, আচ্ছা, মহাকর্ষ বল তো তোমরা জানো যে মহাকর্ষ বল পৃথিবীর যে কোনো দুটি বস্তুকণ, অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণের মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেইটাকে আমরা কি বলতেছি? সেইটাকে বলতেছি আসলে মহাকর্ষ বল। ধরো পৃথিবী মানে মহাবিশ্বের দুইটা বস্তু, এটাকে ধরলাম m1 আর এটাকে ধরলাম m2, দুইটা বস্তু আছে। তো মহাকর্ষ বল বলতেছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। যে বল এটা আকর্ষণ করে, যে এই দুটো বলকে আকর্ষণ করে, সেটাকে ধরলাম এফ। তোমার এই যে মহাকর্ষ বল এফ, এটার ভ্যালু কত সেইটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ফর্মুলাটা হচ্ছে এইটা যে দুইটার এইটা কয়েকটা কন্ডিশন আছে, এই বলটা বের করার কয়েকটা কন্ডিশন আছে। প্রথমতই যে কন্ডিশনটা এখানে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে এখানে যেটা এদের মহাকর্ষ বলের মান, মহাকর্ষ বল এদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক মানে কি? আসলে এদের ভর আছে কি m1 ইন্টু m1 এবং m2, তার মানে এই যে মহাকর্ষ বল F উইল বি প্রপোর্শনাল টু m1 ইন্টু m2। কথা বুঝাইতে পারছি? ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এখন বলছে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মহাকর্ষ বল এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি বলতো? মানে যদি দূরত্ব বাড়ে তার মানে ফোর্স কমে যাবে, তাই না? দূরত্ব বাড়লে কি হবে? ফোর্স কমে যাবে। আমি বুঝাইতে পারছি? ধরো এটা অনেক কনসেপ্ট, মানে এটার আসলে মজাটা কোন জায়গায় এটা বুঝাইতে পারলে, ডিটেলস বুঝাইতে পারলে মজা আছে। যেমন ধরো যে এই যে তোমার মহাকাশগুলো যে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, এগুলো কিভাবে যাচ্ছে, এটার অনেক কনসেপ্ট আছে। তো এইটা যে যাওয়ার যে পসিবিলিটিস, যাওয়ার যে প্রবণতা, সেটা অনেক এই গ্র্যাভিটেশনাল এই যে ফর্মুলাটা, এটা অনেক বেশি ভ্যারি করে। জাস্ট আমি বুঝাইতে চাচ্ছি যে ধরো দুইটা বস্তু যত দূরে যাবে এদের আকর্ষণ বল কি তুলনামূলক কমতে থাকবে না? ধরো দুইটা চুম্বক আছে, চুম্বককে যত দূরে রাখবা এদের মধ্যবর্তী আকর্ষণ বল তত কি করতে থাকবে? কমতে থাকবে। তার মানে মহাকর্ষ বল এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আগে লিখছি সমানুপাতিক, এখন হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে গিয়ে দূরত্ব যত বাড়বে ফোর্স তত কমবে। আগে যেমন ছিল বল ওয়েট বাড়লে ফোর্স বাড়বে, ঠিক উল্টো এখন দূরত্ব বাড়লে বল উল্টো কমবে, ঠিক আছে? আমি এটার সঙ্গে পরে একটু তোমার প্র্যাকটিক্যালি এই জিনিসটা ধারণা দিচ্ছি। এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দূরত্ব। দূরত্বকে আমরা এখানে ডি দ্বারা ডিনোট করতেছি। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d², ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে যে জিনিসটা একটু বুঝে, ধরো পৃথিবীর চারপাশে পৃথিবীকে কেন্দ্র করে কে ঘুরতেছে? পৃথিবীর কেন্দ্র করে ধরো চাঁদ ঘুরতেছে। আবার পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরতেছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন এটাও তো হইতে পারতো যে চাঁদকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে। তোমরা কি কারো কোনো কনসেপচুয়াল বিষয় আছে তোমাদের কোয়েরি লাগে যে আচ্ছা চাঁদের চারপাশেও তো পৃথিবী ঘুরতে পারতো, কিন্তু চাঁদের চারপাশে পৃথিবী কেন ঘুরে না? কিংবা সূর্য কেন পৃথিবীর চারপাশে ঘুরে না? আগে তো এটাই মনে করা হইতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, কিন্তু পরে তো আমরা সাইন্টিফিক্যালি প্রুভ করছি যে আসলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন তোমাদেরকে এটা মানে কোশ্চেন লাগে না যে আসলে কেন? মানে পৃথিবীর চারপাশেও তো সূর্যটা ঘুরতে পারতো, কিংবা চাঁদের চারপাশেও তো পৃথিবীটা ঘুরতে পারতো, এটা কেন ঘুরে না?
তোমাদের কারো কোনো এটা নিয়ে জানার থাকতে পারে, কোনো জানতে জানো তোমরা কেন হইতে পারে? কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া নাই? না, এটা কিছু হইলো তোমাদের, এটা ইকুয়ালি লাগে না? আচ্ছা দেখো, বিষয় হচ্ছে গিয়ে যার ভর বেশি তার আকর্ষণ বলও বেশি। দেখো এমন যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে, তাই না? তাহলে ভর যত বেশি হবে তত আকর্ষণ বল বেশি হবে। ঠিক সেম ভাবে দেখো পৃথিবীর থেকে সূর্য অনেক বেশি ওয়েট তার, দ্যাটস ওয়াই সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে। আবার চাঁদের ভর পৃথিবীর তুলনায় কম, দ্যাটস ওয়াই চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে। এখন যদি চাঁদের ভর পৃথিবীর থেকে বেশি হইতো তবে চাঁদের চারপাশে পৃথিবী আলটিমেটলি রাউন্ড করতে ঘুরতো। এটা ভরের সাথে রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, আবার আরো কনসেপ্ট আছে যে দেখো এখন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে, কিন্তু কেন চাঁদ সূর্যের চারপাশে ঘুরে না? এটা একটা কনসেপ্ট যে কেন চাঁদ হচ্ছে সূর্যের চারপাশে তো ঘুরতে পারতো। এর কারণ হচ্ছে গিয়ে পৃথিবীর তুলনায় পৃথিবীর থেকে চাঁদ তুলনামূলক কাছে, যত কাছে হবে তত আকর্ষণ বল বেশি হবে। তার মানে সূর্যের থেকে যে আকর্ষণ বলটা, কিন্তু চাঁদও কিন্তু সূর্যের থেকে আকর্ষণ বল পায়, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম। কার থেকে? পৃথিবীর থেকে। পৃথিবী তুলনামূলকভাবে চাঁদের কাছাকাছি বিদায় পৃথিবীর আকর্ষণ বলটা চাঁদ অনুভব করে, দ্যাটস ওয়াই কি করে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতেছে। কিন্তু সূর্য কি করতেছে? সূর্যের কাছাকাছি চাঁদ নাই বিধায় চাঁদ সূর্যের চারপাশে ঘুরতেছে না। এই যে সূর্য আছে এখানে, এই যে সূর্য, আর এখানে হচ্ছে কি ধরো যে এই যে পৃথিবী, আর এখানে হচ্ছে চাঁদটা কি করতেছে? এই সূর্যের চারদিকে ঘুরতেছে, এই পৃথিবীর চারদিকে এরকম রাউন্ড করতেছে। আবার এই পৃথিবীটা আবার সূর্যের চারপাশে এরকম রাউন্ড করতেছে, ঠিক আছে? এইটাই হচ্ছে কারণ। এখন আমরা যদি একটু অ্যাকুমুলেট করি ফর্মুলা দুইটাকে অ্যাকুমুলেট করলে যেটা আসে যে F is proportional to, অতএব F is proportional to m1 into m2 নিচে থাকে d স্কয়ার। তোমরা জানো কোনো একটা প্রপোর্শনাল ভ্যালুকে যদি তুমি সমান একদম এক্সাক্ট ভ্যালুতে নিয়ে যেতে চাও তবে তোমাকে সেখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আসতে হবে। এই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে গিয়ে F equal to g m1 m2 by d স্কয়ার। এখানে একটা g আসছে, g কে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। কি ধ্রুবক? মহাকর্ষীয় ধ্রুবক। এইটার একটা ভ্যালু আছে যেটা তোমার পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। তো মহাকর্ষীয় যে ধ্রুবকটা এখানে আছে সেটার একটা এক্স্যাক্ট তোমার ভ্যালু আছে, সেই ভ্যালুটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো পৃথিবীর যে এই যে মহাকর্ষীয় সেটার ভ্যালুটা হচ্ছে গিয়ে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 10 টু দি পাওয়ার 11, সরি -11 ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে তোমার মহাকর্ষীয় যে আমাদের যে ধ্রুবকটা এখানে কাজ করতো সেই ধ্রুবকটার হচ্ছে গিয়ে যে ভ্যালুটা সেইটা হচ্ছে এইটা, যে মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু কোনটা আসলে এই যে 6.67। এইটা আসলে তোমাদের ক্যালকুলেটরে ছিল, বাট আসলে তোমাদের এইখানে নাই, ঠিক আছে? এই যে তোমার ক্যালকুলেটরটা তো মানে তোমরা ব্যবহার করতে পারতেছো না সায়েন্টিফিকগুলো, সেই জন্য সায়েন্টিফিকগুলো এইটার ভ্যালুটা এক্স্যাক্ট ওখানে কি করা ছিল, মানে বসানো ছিল আর কি। তো এটা তো নেই আর কি, এখন কি আর করবা, কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে বিষয়। আর আচ্ছা, এটার ইউনিট কি হবে সেটা একটা জানার বিষয়, সেটা এই ইউনিটটা একটু জানার দরকার আছে। সেটা হচ্ছে গিয়ে যে তোমার ভ্যালু বের হবে জি এর ভ্যালু। জি এর ভ্যালু যদি বের করতে চাও তাহলে কি হবে? এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। তো এফ এর ভ্যালু কি? বল না, বলের একক কি? নিউটন। আর ডি মানে কি? মিটার না, তাহলে মিটার স্কোয়ার। আর এটা আছে কেজি ইনভার্স 2 হবে। এটাকে যদি সাজাই লেখো তাহলে কেজি ইনভার্স 2 নিউটন মিটার স্কোয়ার। এইটাই হচ্ছে কি এটার একক, ঠিক আছে? এটা হচ্ছে একক, এটা ইউনিটটা হচ্ছে এরকম, কেজি ইনভার্স 2 নিউটন মিটার স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে কি এটার ইউনিট। রায়হান, হ্যাঁ বলো ভাইয়া। জি বলো। এই সূত্রটা কিভাবে আসছে? এই যে জিএমএম বাই ডি স্কয়ার, সেটা কিভাবে আসছে তাই? আচ্ছা দেখো, আমরা প্রথমত জানছি যে মহাকর্ষীয় বল এদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এইটা কি বুঝছো?
তারপরে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এইটা কি বুঝছো? তাহলে দেখো আমরা 1 নম্বরে কি পাইছি, 1 নম্বরে পাইছি f is proportional to m1 into m2। আবার আরেকটা পাইছি যে f is inversely proportional to d স্কয়ার। এখন এই দিকটাকে যদি সামেশন করি, একসাথে করি, তাহলে এইটা আসে f is proportional to m1 m2 কি উপরে থাকে না, গুণ করলে এটা কি থাকে, m1 into m2 উপরে থাকবে না, আর d স্কয়ার কি 1/d স্কয়ার না, তাহলে এইটা ইনটু এইটা দেখো এরকম আসে m1 into m2 ইনটু হচ্ছে 1/d স্কয়ার, এরকম তো থাকে, তাই কি না? এটা বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছ? তাহলে এইটা দেখো কি আসে, f প্রপোর্শনাল টু, এটা তো নিচের দিকে থাকবে, তার মানে m1 into m2 নিচে থাকে d স্কয়ার। তোমরা সবসময় মনে রাখবা, কোনো একটা প্রপোর্শনাল ভ্যালুকে উঠে যদি সমান চিহ্ন নিয়ে আসতে চাও, সেখানে অবশ্যই কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আসতে হবে। সেই কনস্ট্যান্ট ভ্যালুটা যদি সমানে নিয়ে আসতে চাও, এই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে এখানে g থাকে, ঠিক আছে? এখানে থাকে m1 into m2 নিচে থাকে d স্কয়ার। তো এইটাকে এইভাবে বলা যায় g m1 into m2 by d স্কয়ার। বুঝতে পারছো? ওকে। আর তো জি এর ভ্যালুটা তো বলছি তোমাদের, আশা করি বুঝতে পারছো জি এর ভ্যালুটা এখানে কিভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা, আর পৃথিবীর ভর কি তোমরা জানো? পৃথিবীর ভর কত সেটা তোমাদের গত ক্লাসে বলছিলাম। আবার পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, সেটা তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে? এই দুইটা তোমরা একটু ভালো করে পড়বা। আর অভিকর্ষ ত্বরণ জি, এই যে অভিকর্ষ ত্বরণ জি, সেটারও ভ্যালু আছে একটা, সেটা তোমরা জানো 9.81 মিটার সেকেন্ড পার ইনভার্স কিটু না। এটা তোমরা ভালো করে একটু জানবা, কারণ এটা তোমাদের আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা মোটামুটি হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস দেখলাম। এখন আমরা দেখব ঘর্ষণ, ফ্রিকশন। এটা ছিল মহাকর্ষ বল, তাই না? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বল আসলে খুবই সিম্পল একটা বিষয়। ঘর্ষণ আবার কয়েকটা পার্ট আছে, যেমন গতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। তো কয়েকটা টার্মস নিয়ে আমি কথা বলি আগে। প্রথমত আসি গতি ঘর্ষণ। ধরো কোনো একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা এই ফোর্স দেওয়ার কারণে, এফ ফোর্স দেওয়ার কারণে বস্তুটা সামনের দিকে মুভমেন্ট হওয়ার চেষ্টা করতেছে। তাহলে তখন কি করবে, উল্টা দিকে এই তল একটা ফ্রিকশন দিবে, বাধা দিবে না। তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো বা কোনো একটা বাক্সকে ধরো তুমি কি করলা, একটা ফ্লোরের উপরে দিয়ে নিয়ে যেতে চাইতেছো, তোমার কি টানতে অনেক কষ্ট হয় না? মানে ঠেলে নিয়ে যেতে কষ্ট হয় না, হয় কি না? এই হওয়ার কারণ কি আসলে, এই ফোর্স দেওয়ার পরেও তোমার এই যে তল অলওয়েজ অমসৃণ থাকে। পৃথিবীতে কোনো এলিমেন্ট নাই, পৃথিবীতে কোনো বস্তু নাই যেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি একদম সম্পূর্ণরূপে মসৃণ। সব কিছুরই কোনো না কোনো হচ্ছে গিয়ে মানে অমসৃণ পৃষ্ঠ থাকবেই, ঠিক আছে? মানে চোখে দেখা না গেলেও, বাট এটা মাইক্রোস্কোপিক যদি স্কেলে তুমি দেখো, তখনও হয়তো বা তোমার এখানে হচ্ছে এটা অমসৃণতা থাকবে, কখনোই ফিক্সডভাবে সম্ভব না। তো দেখবা যে গাড়ির টায়ারের সাথে দেখবা যে কিছুটা মানে খাপ বা হচ্ছে কিছুটা হচ্ছে গিয়ে তোমার কাটা অংশ থাকে উপরের দিকে, বা নতুন যদি সাইকেল কেনো তখন দেখবা যে উপরে রাবার টাইপের কিছুটা অংশ থাকে এই ফ্রিকশন বাড়ানোর জন্য। আবার দেখবা যে গাড়ি যতটা প্রথম দিকে নতুন দিকে যখন টায়ার লাগাও, তখন দেখবা যে তোমার ব্রেক ভালোভাবে কাজ করে, কিন্তু কিছুদিন গেলে আর ব্রেক ভালোভাবে কাজ করে না, কারণ এই ফ্রিকশন বল। কোনো তলকে যতটা অমসৃণ অর্থাৎ রাফ করতে পারবা, ততটাই এর ফ্রিকশন বাড়তে থাকবে, ঠিক আছে? তার মানে কোনো একটা বস্তুর গতিটাকে আটকায়, মানে ফোর্স দিচ্ছ কিন্তু গতিটাকে আটকায় এসে দিচ্ছে, এইটা কি বলে, গতি ঘর্ষণ। এটা কি বলে, গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ। আচ্ছা, গতি ঘর্ষণ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যাব স্থিতি ঘর্ষণ। এখন বস্তুটা কিন্তু এতক্ষণ ধরে মুভমেন্ট অবস্থায় ছিল, অর্থাৎ বস্তুটা চলতেছিল, তার কারণে তুমি বাধা দিছো। আবার বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, একদম স্থির থাকে, ধরো কিরকম আছে, এরকম একটা হেলানো তল আছে বা ইনক্লাইন তল আছে। ইনক্লাইন তলের উপরে তোমরা যদি হসপিটালে যেয়ে থাকো, হসপিটালে দেখবা স্ট্রেচারগুলো উঠানোর জন্য একটা সিঁড়ি থাকে, সেটা কিছুটা হেলানো সিঁড়ি থাকে, তোমরা দেখছো কখনো? সেই সিঁড়ির উপরে তুমি যদি কোনো একটা বাক্সকে রেখে দাও,
মানে স্বাভাবিক বেশি ওয়েট না একটা বাক্সকে, ধরো একটা বিস্কিটের বাক্সকে যদি রেখে দাও, এটা কি সহজে পড়বে নিচের দিকে? পড়বে না, তাই তো? পড়ার তো কথা না। হ্যাঁ, যদি হালকা বস্তু হয় তাহলে পড়ার তো কথা না, পড়বে? তাহলে এখন বস্তুটার তো একটা ওয়েট আছে, কিন্তু এটা তো পড়ার কথা, কিন্তু কেন পড়তেছে না? তো এর বস্তুটা স্থির অবস্থায় আছে, এই স্থির অবস্থায় রাখার জন্য যদি কোনো ফোর্স, এই যে ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম, সেটা যদি কাজ করে, অর্থাৎ স্থির অবস্থায় রাখার জন্য, স্থির অবস্থা অলরেডি আছে এবং সেটাকে স্থির অবস্থায় রাখার জন্য যে ফ্রিকশনটা কাজ করে সেটি হচ্ছে আলটিমেটলি স্থিতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণের পার্থক্য বোঝা গেছে? একটা হচ্ছে গিয়ে গতিশীল বস্তুকে যে ফ্রিকশন বাধা দেয় সেটা কি হচ্ছে গিয়ে আলটিমেটলি গতি ঘর্ষণ বলে, আর একটা স্থির বস্তুর উপরে যে বাধাটা দেয় সেটা কি হচ্ছে আলটিমেটলি স্থিতি ঘর্ষণ বলে। এখন আমরা দেখব সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তোমরা হচ্ছে গিয়ে কোনো তোমরা দেখছো, কি বলে এটাকে, ধরো তোমরা দেখছো কখনো যে ধান মাড়াই করার মেশিন দেখছো, তখন ওই বেল্ট বা তোমার জেনারেটর বা যেগুলো রাবার দিয়ে হচ্ছে গিয়ে কানেক্ট করা থাকে, এগুলো কি তখন দেখছো তোমরা? ধরো এইখানে হচ্ছে গিয়ে এইখানে একটা থাকে আর এইখানে একটা থাকে, এটার সাথে এরকম হচ্ছে গিয়ে একটা ফিতা দিয়ে আটকানো থাকে, এগুলো দেখছো তোমরা, তাই না? আটকানো যখন থাকে তখন দেখো তোমরা দেখো এইখানেও কিন্তু একটা ফ্রিকশন কাজ করে, মানে ফ্রিকশন যদি না থাকতো তখন কিন্তু এটা হচ্ছে গিয়ে মানে ভিতর থেকে ঘুরতে থাকতো, বাট কোনো ধরনের হচ্ছে গিয়ে তোমার কোনো মানে কাজ করতো না, মানে আটকানো বা ফ্রিকশন কোনো কাজ করতো না। বাট হ্যাঁ, রাইট। তাহলে দেখো এটা যদি অনেক টাইট আকারে বাধা না থাকে, অনেক যদি লুজ আকারে বাধা থাকে, তখন কি ঘুরবে? এটা ঘুরবে না, কিন্তু ঘুরবে। যদি এটা অনেক টাইট আকারে দেওয়া থাকে তখন দেখো এই পুরো জায়গাটা জুড়ে, এই যে পুরো জায়গাটা জুড়ে দেখছি না, যে জায়গায় কানেক্ট হয়েছে সব জায়গা জুড়েই কিন্তু এটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, মানে এই বাধাটা জাস্ট এই পজিশনটুকু ছিল, কিন্তু এটা গোল আকারে কাজ করতেছে না, ফ্রিকশন বাধা বলটা। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? তাহলে যদি কোনো ফোর্স বা বাধা বল বা ঘর্ষণ বল কোনো একটা বৃত্তাকার পথে বাধাটা দেয়, অর্থাৎ কোনো একটা আবর্তভাবে বাধাটা দেয়, সেটিকে বলে আবর্ত ঘর্ষণ। কথা বুঝছো? ঠিক আছে, এটাকে বলতেছি আমরা আবর্ত ঘর্ষণ। আচ্ছা, এখন সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। না, গাড়ির চাকার সাথে আবর্ত ঘর্ষণ ঘটে না, সেটা তখন গতি ঘর্ষণ ঘটে। ঠিক আছে, এটা গাড়ির চাকার সাথে হাইড্রোলিক ব্রেক আছে না, হাইড্রোলিক ব্রেকগুলো এইগুলো কাজ করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তোমার যে হাইড্রোলিক ব্রেকটা সম্পর্কে আরেকটু আসতেছি এখানে। এখন আসতেছে প্রবাহী ঘর্ষণ। তোমরা হাইড্রোলিক ব্রেকের নাম শুনছো? যে বাতাস দিয়ে চাপ দেয়, ও এবিএস এর তোমরা নাম শুনছো? এবিএস মোটরসাইকেলের নাম শুনছো? হাইড্রোলিক প্রেসের মাধ্যমে হচ্ছে কি ওই ফ্রিকশন দেয়। কথা বুঝতেছো? এগুলো বর্তমানে যে গাড়ি মানে তোমার বাসগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে হাইড্রোলিক প্রেসে হয়। ঠিক আছে, অর্থাৎ প্রবাহী তো বুঝছো, প্রবাহী মানে হচ্ছে বুঝায় কি, ধরো পানি, বাতাস, হ্যাঁ, এগুলো সবই প্রবাহীর আন্ডারে পড়তেছে। তো এই সব হাইড্রোলিক ম্যাটেরিয়ালসগুলো যদি ঘর্ষণ বল বা ঘর্ষণ কাজ করাও, তবে সেটাকে বলে প্রবাহী ঘর্ষণ। আবার তুমি যত চিন্তা করো, তুমি হচ্ছে গিয়ে পানির ভিতর দিয়ে সাঁতরাইয়ে যাইতেছো সামনের দিকে, যখন তুমি সাঁতরাইয়ে যাও, তুমি কি রাস্তা দিয়ে যেরকম সিম্পলি হাইটে যেতে পারো, তুমি এত ফোর্সে কি পানির ভিতর দিয়ে যাইতে পারো? না। অর্থাৎ তরল পদার্থ বা একটা ফ্লুইড তোমাকে যে বাধাটা দেয় সেটাই হচ্ছে আলটিমেটলি প্রবাহী ঘর্ষণ। আমি কি বুঝাইতে পারছি? কিংবা বাতাসও তোমাকে কিন্তু, বাতাসও কিন্তু এক ধরনের ফ্লুইড, বাতাসে কিন্তু তোমাকে একটা বাধা দিচ্ছে, এটাও এক ধরনের কি প্রবাহী ঘর্ষণ। বুঝতে পারছো? ওকে, তাহলে এই কয়েকটা ঘর্ষণ আমাদের আছে। এখন তোমাদের কি আসবে জানো? এগুলো থেকে উদাহরণ আসবে। ধরো এটা কিভাবে আসতে পারে, যেমন ধরো বলবে একটা বাক্সকে তলের উপর দিয়ে ঠেলে নিয়ে সামনে যাওয়া হইতেছে, এটা কি কোন ধরনের ঘর্ষণ বল এখানে কাজ করতেছে? তোমরা কোন ধরনের বলবা? গতি ঘর্ষণ। এইরকম প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে, পারবা না? বা একটা নৌকা পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে, তো নৌকাকে বাধা প্রদান করতেছে পানি, সেক্ষেত্রে এইখানে কোন ঘর্ষণ কাজ করতেছে? কোন ঘর্ষণ হবে? প্রবাহী ঘর্ষণ। ক্লিয়ার? ওকে, এরকম প্রশ্নগুলো আসবে। আচ্ছা, এইগুলো ছিল মোটামুটি তোমাদের থিওরি পার্টের পড়াশোনা। আমরা একটু তাহলে ম্যাথ সলভ করি নাকি? জি, আচ্ছা, নিউ লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, এটা এমন হয় কেন, এক ঘন্টা শুধু
এটা তো এটা হচ্ছে গিয়ে টাইম লিমিট করা, আর এটা তো প্রিমিয়াম ভার্সন না, ঠিক আছে? সেখানে 1 ঘন্টায় হচ্ছে গিয়ে লিমিট থাকে, বুঝতে পারছো? কোনো এজেন্সি থেকে লঞ্চ করলে এটা আনলিমিটেড থাকে। হ্যাঁ, ওটা তোমার টাকা পয়সা লাগবে, আমরা তো গরিব মানুষ, বুঝো না, টাকা পয়সা নাই। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। ভালো হয়ে যাক না, খুব ভালো। আচ্ছা, ও আচ্ছা, তোমাদের বাসা কার কোথায় সেটা একটু বলো তো, কে কোন স্কুল? হ্যাঁ, পাবনা ঈশ্বরদী রূপপুর। আচ্ছা, খুবই, আমার খুবই ফ্রেন্ড আছে কয়েকটা, তোমাদের জায়গাটা খুবই জনপ্রিয়, তাই না? তোমাদের ঈশ্বরদী বললেই সব চিনে ফেলে, মানে আর পাবনা বলতে হয় না, বুঝছো? রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে। আচ্ছা, বলো তো যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, বলতে পারবা? 3200। হ্যাঁ, 3200 মেগাওয়াট না? বলো তো কত হবে, বলো তো, শিওর? 30,000 না কত যেন? হ্যাঁ, 30,000। শিওর? দেখো তো অনলাইনে কতটুকু আসে তোমাদের কাছে। ও আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়াও। আমি যতটুকু জানতাম কিছুদিন আগে, মানে তোমার প্রথম দিকে অথবা 2400 মেগাওয়াট ছিল, এখন কত দেখি আমি একটু, আমরা 2400। হ্যাঁ, তারপর আমি একটু দেখি, দাঁড়াও তো, কেন্দ্রের হ্যাঁ, তার মানে 2400 মেগাওয়াটই, তাই তো? মেগাওয়াট আর গিগাওয়াটের ডিফারেন্সটা বুঝতে পারছো তো? ওই যে দেখাইছিলাম 10 টু দি পাওয়ার কি, 10 টু দি মেগাওয়াট এবং গিগাওয়াট, 10 টু দি পাওয়ার 6 ছিল হচ্ছে কি কি মেগাওয়াট, আর 10 টু দি পাওয়ার 9 ছিল হচ্ছে কি গিগাওয়াট, তাই না? রাইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 2400, রাইট। আমি কিছুক্ষণ কতদিন আগে জানছিলাম, পরে আর মনে আপডেট করা হয় না এখনো। চুল্লি আরো একটা আছে, মেবি বানানোর চেষ্টা আছে, ওইটা মনে হয় যে আপাতত বন্ধ আছে। সবগুলো আছে স্যার। সবগুলো চালু হয়েছে? না, এখন চালু হয়নি, এখনো পরীক্ষা চলতেছে, যে গরম বাষ্প পরীক্ষা। ও আচ্ছা, এটার সামনে কিন্তু পড়াশোনা আছে, কিভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়, বুঝছো? এই ডিপ্লোমাতে আছে, ঠিক আছে, ফিজিক্সে। ওকে, আচ্ছা আচ্ছা, বলো তো যে এখানে কোন পারমাণবিক বস্তুটা বা পারমাণবিক মানে পরমাণুটা ব্যবহার করা হয়, বা কোন মৌলটা ব্যবহার করা হয় উৎপাদন করার জন্য, বলতে পারবা? ইউরেনিয়াম। রাইট, ইউরেনিয়ামের একটা আইসোটোপ আছে 243, হ্যাঁ, এটা দিয়ে করা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু আসতে পারে, বুঝছো? এগুলো তোমাদের সাধারণ ইয়ে আছে না, সাধারণ জ্ঞানে কিন্তু এগুলো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু ম্যাথ করাই, তাহলে মনে হয় যে ক্লিয়ার হবো আমরা, ঠিক আছে? স্যার নতুন লিংক দেন, 1 মিনিটের মধ্যে দিতে হবে। ঠিক আছে, আমি দিচ্ছি, নতুন লিংক দিচ্ছি, সমস্যা নেই। এটা থেকে তাহলে বের হয়ে গেলাম। আচ্ছা, বের হয়ে যাও, আমি একটু শেষ হওয়ার পরে আমি লিংকটা দিব, ঠিক আছে? সবাই একটু ব্রেক নাও তাহলে 1 মিনিটের। ওকে, ওকে স্যার।
এটা হচ্ছে তোমাদের যে বইটা দেওয়া আছে সেখানের 35 নম্বর যে এমসিকিউটা সেটা কি বলছে 3 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড যাবত কত বল প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন হবে হবে 20 কেজি মিটার সেকেন্ড পার ইনভার্স 1 ঠিক আছে। আর তোমরা কি পারবা না ওই যে কি বলে যে সরি তোমরা একটু দেখো তো যে তোমরা কি দেখতে পারবা 28 নম্বর এমসিকিউটা কি তোমরা দেখতে পারবা একটু তোমরা কি দেখার অপশন আছে তোমরা কি মানে ধরো লাইনে থাকা অবস্থায় কি বের করতে পারবা 28 নম্বর এমসিকিউটা একটু বের করতে পারবা তোমাদের মানে আমি যে লিংক দিয়েছি সেখানে দেওয়া আছে বের করতে পারবা পারছো সবাই একটু বের করার চেষ্টা করো তো হ্যাঁ পিডিএফ থেকে 28 নং এমসিকিউ এটা তো রসায়ন বলছো এটা তো ফিজিক্সের কথা বলছি ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টার ফিজিক্সের লিংক পাও নাই ড্রাইভ লিংক হ্যাঁ হ্যাঁ এত আচ্ছা আমি আবার দিচ্ছি জি চ্যাপ্টার 2 ভাইয়া চ্যাপ্টার 3 চ্যাপ্টার 2 হ্যাঁ পাইছি লিংকটা একটু গ্রুপে দিও তো সবাই যে পাইছো সবাই এই লিংকটা হচ্ছে কপি করে রেখে দিবা এখানে প্রতি ক্লাসের আগে আগে আপলোড করা হবে তবে ওটা ভিডিও সরি লিংক না এই যে লাস্ট আমি লিংক দিয়েছি ওখানে দেখো চ্যাপ্টার 3 ঠিক আছে চ্যাপ্টার 3 লেখা আছে পাইছো কি জি পাইছি সবাই পাইছো সবার ঠিক আছে তাহলে কত নাম্বার দেখবা
আমি বলছি কত নম্বর বললাম? 28 নম্বর। হ্যাঁ 28 নম্বর ম্যাটটা দেখো, 28 নম্বর পাইছো? কি বলছে? 1500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার আওয়ার ইনভার্সন বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? তো ভরবেগ বের করতে বলছে, তাই না? তো ভরবেগ পি সমান কি ছিল বলো তো? ভরবেগ পি সমান এমবি ছিল না? এমবি ছিল। তাহলে এম কত? এম এর ভ্যালু কত? 1500 কেজি। এখন লাগবে ভি। ভি কত বলছে? তাহলে এখন কি এটার সাথে 72 দিয়ে দিবা? 1500 ইন্টু 72 দিবা? বাহাত্তর দিলে হবে? হবে না, কারণ এটা কিন্তু কেজি, তার মানে এটাকে মিটার সেকেন্ড পার ইনভার্সনে নিয়ে যেতে হবে, তাই কি না? তাহলে এইটাকে মিটার সেকেন্ড পার ইনভার্সনে নেওয়ার যে ফরম্যাট আমি দেখাইছিলাম না গত ক্লাসে, মনে আছে? কিভাবে নেয় বলো তো? না, 72 ইন্টু 1000 ভাগ হচ্ছে 3600, তাই না? আর সরাসরি যদি 72 ভাগ 3.6 দাও তাহলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। শর্টকাট এটা। হ্যাঁ, মনে রাখতে পারলে ভালো। আর ওইটা হচ্ছে বেসিক, ঠিক আছে? কত আসে এখানে? ক্যালকুলেটর আছে সবার কাছে? সবাই নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেটর নিয়ে আসবা। 20 আসতেছে, তার মানে 20 মিটার সেকেন্ড পার ইনভার্স 1, তাই না? তার মানে এটার সাথে গুণ করবে 20 হবে, তাহলে এখানে আসে কত দেখো তো? 30,000। তাহলে অ্যান্সার কত নাম্বার হবে? কেজি মিটার সেকেন্ড পার ইনভার্সন ঘ হবে? ঘতে তো খ হবে, তাই না? এইটা কি লেখা যায়? 3 ইন্টু 10⁴ লেখা যায়, তাই না? এই 3 এর পরে যে কটা শূন্য থাকবে সেটি হচ্ছে 4, ঠিক আছে? তার মানে এটা মিটার সেকেন্ড পার ইনভার্স 1। এটা হচ্ছে গিয়ে খ নাম্বার অ্যান্সার। এটা হচ্ছে, ঠিক আছে? বুঝছো? ঠিক আছে। এরপর আমরা দেখবো হচ্ছে গিয়ে এই যে 15 নম্বর ম্যাটটা, সরি 35 নম্বর ম্যাটটা, এটা ঠিক আছে? এটা দেখি কি বলছে। 3 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড যাবত কত বল প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন হবে? 20 কেজি মিটার সেকেন্ড। তাহলে সলিউশনে যদি যাই, আমরা কি জানি বলো তো? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এফ সমান কি আসলে? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই কত? টি না? তাহলে এইটাকে আবার লেখা যায় যে এম ভি মাইনাস এম ইউ বাই কত? টি লেখা যায় না? তাহলে দেখো বলছে ভরবেগের পরিবর্তন হবে এত, তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? এম ভি মাইনাস এম ইউ। এটা সমান কত? 20 না? তাহলে এম ভি আর টিও বলছে, টি এর ভ্যালু কত? সময় কত? 4 সেকেন্ড। আর এম এর ভ্যালু কত? 3 কেজি। তোমার প্রযুক্তি হলে ভরবেগের পরিবর্তন হবে এত, তার ভরবেগের পরিবর্তন সরাসরি বলে দিচ্ছে, তার মানে এইটা থেকে আসবে না? এটা ভ্যালু কত? 20। আর নিচে ভ্যালু কত? 4 সেকেন্ড। তাহলে কত ভ্যালু? অ্যান্সার কত? 5 নিউটন, বা নিউটনের পরিবর্তে কেজি মিটার সেকেন্ড পার ইনভার্স 2 বলা যায়, তাই না? হ্যাঁ, এটা 2 লেখা যায়। তাহলে অ্যান্সার কত নাম্বার? ক না খ না ঘ বলো? গ নাম্বার। সবাই কি বুঝতে পারছো নাকি পাও নাই এখন পর্যন্ত? এমন কেউ আসো? পারছো কি? পাইছো না পাও নাই বলো? ঠিক আছে। তারপরে 36 নাম্বারটা পারবা না? 7500 কেজি মিটার সেকেন্ড পার ইনভার্স ভরবেগের একটি ট্রাকের গতিবেগ এত হলে ট্রাকটির ভর কত? কি বের করতে বলছে? ভর বের করতে বলছে, তাই না? 36 এ বলছে ভরবেগের ভ্যালু বলে দিছে। ভরবেগ কত? এম ভি মাইনাস এম ইউ সমান কত বলছে? 7500 কেজি মিটার সেকেন্ড পার ইনভার্স 1, তাই না? এটা ভরবেগ বলছে। ট্রাকের গতিবেগ, গতিবেগ মানে কি? গতিবেগ কত বলছে? হ্যাঁ, গতিবেগ বলছে হচ্ছে গিয়ে গতিবেগ
54 কিলোমিটার আওয়ার ইনভার্স অন। 54 রে ই করলে কত আসে বলো তো? 54 বাই 3.6 হ্যাঁ 15 আসে। 15 আসে তাই না? 15 মিটার সেকেন্ড পার ইনভার্স 1। তা তোমাকে বলছে যে ভরবেগের ভ্যালু, ভরবেগ সরি, তো ভরবেগ মানে হচ্ছে গিয়ে এমভি। ভরবেগ মানে কি এমভি না? আর গতিবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ভি দ্বারা, তাই তো? তাহলে কি হবে? ভি সমান কি থাকে বলো তো? এমভি সমান এত, ভি সমান আলটিমেটলি 15, তাহলে এম সমান কত হবে? m ইকুয়াল টু 7500 ভাগ এটা। হ্যাঁ 7500 ভাগ হচ্ছে 15, কত আসে দেখো তো? কত আসে? 500। হ্যাঁ তো অ্যান্সার কত নাম্বার? কনা খনা ঘনা কত কত? answer এই কোন কোনটা? গ। ঠিক আছে, পারছো? জি স্যার। ওকে, এখন আমরা যদি দেখি, তোমরা তাহলে 37 নাম্বারটা আশা করি পারবা। যে বলছে যে 60 নিউটন বল 30 কেজি একটি বস্তুর উপরে এত মিনিট ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তন মানে কি বলো তো? ভি মাইনাস ইউ কত সেটা বের করতে হবে। পারবা না? পারবা? জি স্যার। ওকে, এটা হচ্ছে 36 নাম্বার। ঠিক আছে, সরি 37 নাম্বার। হ্যাঁ এটা তৃতীয় অধ্যায় থেকে। সবাই কি পাইছো? জি স্যার পেয়েছি। আচ্ছা 46 নাম্বার দেখো। জি স্যার 20 কেজি। আচ্ছা না আচ্ছা 46 নাম্বার আগে 43 নাম্বারটা একটু আগে দেখো। নাম্বার কি বলছে বলো তো? দুটি বস্তু বিপরীত দিক থেকে আসছে। একটি বস্তুর আদিবেগ 10 মিটার সেকেন্ড পার ইনভার্স অন এবং ভর হচ্ছে গিয়ে 40 কেজি। আদিবেগ দ্বিতীয় বস্তুটির আদিবেগ 5 মিটার সেকেন্ড পার ইনভার্স অন ও ভর হচ্ছে 40 কেজি। মিলিত বেগ কত? মিলিত বেগের ফর্মুলা মনে আছে? মিলিত বেগ ভি সমান ছিল m1 u1 প্লাস m2 u2 বাই কত ছিল? m1 প্লাস m2, তাই না? m1 এর ভ্যালু কত প্রথমটা? m1 এর ভ্যালু হচ্ছে 40 কি জানো 40 আর বেগ 10। m2 এর ভ্যালু কত? 10 ওটা 40 আর 5 শুধু 5, নিচে থাকবে 40 যোগ 40। তাহলে দেখো তো ভ্যালু আসে কত? 400 আর 4200 200 শিওর? 40 গুণন 10 হ্যাঁ যোগ 40 গুণ 5 ভাগ হচ্ছে গিয়ে 80। ভাগ 80 আর 425 আমি একটু এমসিকিউটা সলভ করে দেখি, একটু দাঁড়াও। 445 আচ্ছা আমি একটু দেখি, দাঁড়াও। 10 যোগ হচ্ছে গিয়ে 40 ইন্টু 5, আচ্ছা 80। না আসার কথা তো 7.5। তোমরা ক্যালকুলেশন কিভাবে করছো? ভুল করছো নাকি? না আবার ট্রাই করি। জি দেখো তো। ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখাই, সিম্পল ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখাই। দেখো আচ্ছা 7.5 ঠিক আছে। সবার কি 7.5 আসছে? জি স্যার ঠিক আছে, 40 গুণ 10, সরি 40 গুণ হচ্ছে 10 যোগ হচ্ছে 40 ইন্টু 5, নিচে থাকে হচ্ছে 40 যোগ 40। হালকা ভুল Seven. করে ফেলছিলাম তো। ও আচ্ছা 7.5। ওকে জি স্যার। ওকে, তাহলে সবার হইলে তাহলে
7.5 7.5 কত নম্বরে বলো তো? 7.5 এটা হচ্ছে ক নম্বরে। ক নম্বরে, ঠিক আছে, এটা হচ্ছে ক আনসার। তোমরা বইগুলো কি কালেক্ট করতে পারছো বইটা? পিডিএফ বই? না, বইটা, বই একদম যে একদম হার্ড কপি বইয়ের। বইটা কিন্তু কিনতে হবে তোমাদের, বইতে কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু কিনতে হবে, ঠিক আছে? সবাই এটা কিনে ফেলো। এখানে মোটামুটি যেগুলো আছে সবগুলো মোটামুটি পারবা। জাস্ট তোমাদের যদি আরেকটা ঘর্ষণের একটা এই দেখাই, ম্যাথ দেখাই, তাহলে ঘর্ষণের যদি দেখাইলে হবে যেটা, সেটা হচ্ছে একটা বন্দুকের ম্যাথ আছে এখানে, ঠিক আছে? বন্দুকের কিছু ম্যাথ আছে। স্যার 89 নম্বরটা দেখান নাকি? 89? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর যেটা পারবা না সেটা কিন্তু আমাকে দেখাবা, ঠিক আছে? সমস্যা হবে যেটা। এখানে পশ্চাৎদিক বের করতে হবে। হ্যাঁ, পশ্চাৎদিক কি সেটা কি তোমরা জানো? মানে বন্দুক থেকে যে আমাদের পিছে একটা ধাক্কা দেয় ওটা। হ্যাঁ, তোমরা যখন বন্দুককে গুলি করে তখন দেখবা যে বন্দুকের গুলি তো সামনের দিকে যাচ্ছে, বাট ওই লোকের যে আর্মটা থাকে সেই আর্মে একটা ব্যাকফায়ার বলি আমরা, এটাকে বলি ব্যাকফায়ার, মানে পিছন দিকে একটা ধাক্কা দেয়, তাই না? এই যে পিছন দিকে ধাক্কা দেয় সেটাকে বলে পশ্চাৎবেগ, বুঝা গেছে? মানে সেই পশ্চাৎবেগটা কত সেটা আমরা বের করবো, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নে কি বলছে? একটি বন্দুক থেকে একটা বন্দুক যদি আঁকি আমি এখানে, এখান থেকে বন্দুক ধরো নিক্ষেপ করছে, ঠিক আছে? ঠিক আছে, বন্দুক নিক্ষেপ করছে। এখন বলছে যে একটি বন্দুক থেকে 400 মিটার সেকেন্ড পার ইনভার্স অন বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। বন্দুকের ভর এত হলে পশ্চাৎবেগ আলটিমেটলি কত? পশ্চাৎবেগ আলটিমেটলি কি হয় জানো? তোমার এটা খুবই মজার একটা কনসেপ্ট, তোমাদের সহজ শর্টকাটও দেখাই প্রথম, তারপর একটু ফুল মানে একটু বিস্তারিত দেখাই। ধরো এখানে বন্দুকের যে ভরটা, বন্দুকের ভরটাকে আমরা ইমন ধরলাম। ইমনের ভ্যালু কত? বন্দুকের ভর 1/2 এটা ভ্যালু কত বলো তো? হ্যাঁ, তাহলে 2, তাহলে উপরে থাকে 3 থাকে না? 2 একে 2 আর উপরে থাকবে যোগ হবে 1, তাহলে এটা কত বলা যায়? 1.5 বলা যায়? বলা যায় 1.5 কেজি। তাহলে দেখো M2 মানে কি? গুলির ভর, তাই না? গুলির ভর বলছে কি 10 গ্রাম। 10 গ্রামকে এখন কিসে নিয়ে যেতে হবে? কেজিতে নিয়ে যেতে হবে না? 10 গ্রাম সমান কত কেজি? 10 ভাগ 1000, তার মানে 0.01 না? শিওর? ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা পাইলাম। এখন বলছে যে বন্দুকের থেকে এত বেগে, তার মানে বন্দুকের বেগ কত? শেষ বেগ কত বন্দুকের? V1 কত? 400। সরি, এটা কিন্তু বন্দুকের বেগ না, এটা হচ্ছে তোমার গুলির বেগ, তাই না? 400 মিটার সেকেন্ড পার ইনভার্স 1। তখন বলছে যে তোমার বন্দুকের ভর এত হলে পশ্চাৎবেগ কত হবে? পশ্চাৎবেগ কে দেবে আসলে? বন্দুক দিবে না তোমাকে, বাধা কি দিবে? বন্দুক তোমাকে ব্যাকফায়ার করবে না, তার মানে বন্দুকের যে শেষ বেগ সেইটাই আলটিমেটলি হচ্ছে গিয়ে পশ্চাৎবেগ। বুঝতে পারছো? কিন্তু আমাদের ফর্মুলা কি ছিল প্রাথমিকভাবে বলো তো? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এখন এই বন্দুক এবং গুলির দুইটারই কিন্তু আদিবেগ 0। এটা কি তোমরা বুঝো কেন 0? কারণ প্রাথমিক অবস্থায় কিন্তু সেটা কি একদম স্থির ছিল। তার মানে u1 সমান u2, এটা আলটিমেটলি প্রত্যেকটাই কি ভ্যালু 0। ক্লিয়ার? তার মানে দেখো এইটার ভ্যালু 0, এইটার ভ্যালু হচ্ছে 0, এইটার ভ্যালু 0, এইটার ভ্যালু 0। এখন এই জায়গায় একটা কাহিনী আছে, ঝামেলা আছে, ঠিক আছে? এই ঝামেলাটা হচ্ছে কি দেখো m1 v1 ডান দিকে যদি তুমি পজিটিভ ধরো, কি ধরবা? ডান দিকে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে দেখো এই যে পশ্চাৎবেগ যেটা তোমাকে দিয়েছে সেটা কি নেগেটিভ না? নেগেটিভ কি না? তার মানে এই জায়গায় কিন্তু এখন তো সেটা মাইনাস থাকে না, তখন কি হয়ে যায়? এটা তখন প্লাস থাকে না, তখন কি হয়ে যায়? এটা মাইনাস হয়ে যাবে।
মাইনাস যদি এই পাশে থাকে তো এইটাকে এইভাবে লেখা যায় m1 v1 সমান m2 v2 লেখা যায় যায় কি না? হ্যাঁ, মাইনাসটা জাস্ট ই করে নিলাম। এখন জাস্ট এই জায়গায় ভ্যালুটা বসাও, কত কি আসে। m1 এর ভ্যালু কত 1.5, u1 এর ভ্যালু কত, এই v1 এর ভ্যালু কত 400। দুঃখিত, এটা তো এটা v2 হবে তাই না, আর এটা v1 হবে, সরি। আচ্ছা, তাহলে v1টা বের করতে হবে। হ্যাঁ, v1 করতে হবে। m2 হচ্ছে কি তোমার 0.01 আর v2 হবে কত 400। তাহলে দেখো v1 কত, তাহলে 0.01 ইন্টু 400, নিচে দেখো হচ্ছে 1.5, এটার ভ্যালু কত দেখো। 0.01 গুণন 400 ভাগ 1.5, হ্যাঁ 2.666। তার মানে 2.67 বলা যায়, তাই তো? তাহলে এটা কোনটার সাথে মিলে বলো তো? ক নম্বরের সাথে। ক নাম্বার, এইটাই হচ্ছে ক নাম্বারটাই হচ্ছে আলটিমেটলি অ্যান্সার, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 101 নাম্বারটা করি নাকি? এখানে একটা ফ্রিকশনের জিনিসপত্র বলা আছে, ঠিক আছে? 101 নাম্বারে কি বলা আছে বলো তো? একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে 2 × 10⁴ গ্রাম ভরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ কত হবে? ঠিক আছে, এখন এই যে কথা বলছি ঘর্ষণহীন মেঝে, ঘর্ষণহীন মেঝেতে কোনো ফ্রিকশন থাকবে না, থাকবে না। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্যাটস ওয়াই F ইজ ইকুয়াল টু m ইন্টু a, তাই তো? তাহলে এফ এর ভ্যালু কি বলছে তোমাকে? বলছে এফ কত, একটা এখানে তল আছে, সেই তলটাকে হচ্ছে গিয়ে তুমি এফ বলে, অর্থাৎ এফ এর ভ্যালু হচ্ছে 50 নিউটন। এত নিউটন বলে তুমি চাপ দিছো, আর এই বস্তুটার যে ওয়েট, সেই ওয়েট হচ্ছে গিয়ে কত 2.2 গুণন 10⁴ 4 গ্রাম আছে। এটা কিসে নিয়ে যেতে হবে? কেজিতে নিয়ে যেতে হবে না? তাহলে কেজিতে নিলে কত থাকবে বলো তো? 2 × 10⁴ নিলে 20 কেজির মতো থাকে না? এটা 20,000 গ্রাম। 20,000 গ্রামকে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে 20 কেজি হয় কি না? বুঝতে পারো না মনে হয় না? বুঝতে পারছি, ওখানে 2.2 × 4 2⁴ আচ্ছা আচ্ছা, m সমান আলটিমেটলি 2 × 10⁴, তাই না? এটা সমান কি বলা যায়? 4টা শূন্য পরে, তাই কি না? তাহলে 20,000কে যদি 1000 দ্বারা ভাগ করো কত হাজার হবে? 20 হবে। তার মানে 20 গ্রাম, 20 কেজি, সরি 20 কেজি। আচ্ছা সরি, হ্যাঁ 20 কেজি। তাহলে এম, তাহলে বের করতে বলছে ত্বরণ কত তোমার কাছে, তাই না? এফও তোমার কাছে বলে দিছে যে 50 নিউটন। তাহলে আমি ভ্যালু বসাবো এখানে, এ সমান হবে F/A, F/m হবে। এফ এর ভ্যালু আমরা পাইছি কত? 50, এম এর ভ্যালু পাইছি আমরা 20। তাহলে কত আসে দেখো তো? 50 ভাগ 20 2.5। 2.5। এটা কত নম্বর আনসার হবে? এটা ক নম্বর? ক নম্বর, বুঝছো? এটি হচ্ছে ম্যাথ। আচ্ছা, তো আরেকটা ফর্মুলা তোমাদের আছে, বুঝছো? এটা হচ্ছে ঘর্ষণ সহগ, ঠিক আছে? এটা কি আসলে বলা হয়? এটা বলা হয় হচ্ছে গিয়ে তোমার ঘর্ষণ সহগ, ঠিক আছে? আচ্ছা, ঘর্ষণ সহগের যে ম্যাথটা, সেটা আসার সম্ভাবনা একটু কম আছে। ফর্মুলাটা হচ্ছে এইটা, F = μr, F = কি মিউ আর। এটা সীমাস্থ ঘর্ষণ মানে কি রকমের হয়? ধরো তোমার কাছে এখানে একটা বস্তু আছে, বস্তুটার উপরে তুমি একটা বল প্রয়োগ করছো, লেটস সে এটা এফ বল তুমি প্রয়োগ করছো, এফ বল তুমি কি করছো? প্রয়োগ করছো। এখন বস্তুটাকে তুমি এফ বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করলেই কি বস্তুটা সরে যাবে? এমনকি অ্যাবসলিউট ভাবে বলা যায়? এটা থেমেও থাকতে পারে, তাই তো? এখন অনেক বেশি ভারী হইলে, তার মানে দেখো এই ফোর্সটার কারণে যে বস্তুটা সরে যাবে এমন কোনো কথা নাই। এখন নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, ধরো বস্তুটা যদি 50 কেজি ফোর্স দাও তাহলে বস্তুটা সরবে, কিন্তু 49 কেজি দিলে ফোর্সটা আর সরবে না, এমন একটা কন্ডিশন হইতে পারে কিনা? হতে পারে। এখন এটা বোঝায় যে যে টাইমে জাস্ট মুভ হওয়া শুরু করবে, সেইটার জন্য যে ফোর্সটা প্রয়োজন হয় সেটা কি বলে? সীমাস্থ বল। কি বলে? অর্থাৎ আর একটা জিনিস হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। যে ফোর্সের কারণে বস্তুর যে ঘর্ষণ বলের কারণে
বস্তুর স্থিরাবস্থা বিনষ্ট হয়, স্থিরাবস্থা বিনষ্ট হয়, তা কি বলে সীমাস্থ ঘর্ষণ। অর্থাৎ ধরো ফোর্স তুমি দিছো এমন একটা ফ্রিকশন মানে দিছো, তখন তোমাকে আবার একটা ফ্রিকশন দিছে, তাহলে এমন একটা ফ্রিকশন বলের কথা আমরা বলতেছি, এর থেকে আরেকটু যদি ফোর্স তুমি বাড়াই দাও তখন সেটা সরে যাবে, নড়ে যাবে। তাহলে এইটা কি বলে সীমাস্থ ঘর্ষণ। অর্থাৎ কোনো বস্তুর বা তলের উপরে সর্বোচ্চ যে ঘর্ষণ উৎপন্ন হয় সেটাকে বলে সীমাস্থ ঘর্ষণ। তাহলে এখন সীমাস্থ ঘর্ষণ আসলে এই এফটা, ঠিক আছে, এই এফটা কার উপর নির্ভর করে, এফ নির্ভর করে মিউ আর এর উপরে। এখন মিউটা আসলে কি, মিউটা আসলে ঘর্ষণ সহগ, কি আসলে ঘর্ষণ সহগ, এর কোনো ইউনিট নাই। ঘর্ষণ সহগ বলতে বোঝায় একটা তল কতটা পরিমাণ অমসৃণ বা রাফ। ধরো তুমি একটা পিচ ঢালা রাস্তায়, নতুন পিচ ঢালা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাইতেছো বা একটা গাড়ি যাইতেছে, সেটা খুব সুন্দরভাবে চলতে পারতেছে, কিন্তু যদি তুমি একটা কাদা রাস্তায় যদি তুমি একটা বড় একটা লরিকে সেই টরিটাকে যদি কাদা রাস্তায় নিয়ে যাও, তখন দেখবা যে গাড়ির চাকা ঘুরতেছে কিন্তু গাড়ি সামনে আগাইতেছে না। এরকম তোমরা কখন দেখছো যে গাড়ির চাকা শুধু ঘুরতেছে কিন্তু সামনে আগাইতেছে না গাড়ি? এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, পিছলের কারণে। তখন যে ঘটনাটা ঘটে, রাস্তায় ফ্রিকশন থাকে না। এখন এই ফ্রিকশন আসলে হয় এই রিয়াকশনের উপর নির্ভর করে, অর্থাৎ বল, অর্থাৎ এই বস্তুটার ওয়েট কতখানি তার উপরে অনেক সময় নির্ভর করে, এবং আরও নির্ভর করে এই রাস্তার যে ফ্রিকশন অর্থাৎ রাফনেস কত। পিচ ঢালা রাস্তায় কি মিউ এর মান বেশি, আবার তোমার হচ্ছে স্লিপারি যে রাস্তাগুলো সেগুলো রাস্তায় ভ্যালু কি আসলে মিউ এর ভ্যালু কম। এখন আবার ধর পাথর, অনেক ওয়েটের বেশি পাথর, সেটা যদি রাখো তুমি, তার মানে তোমাকে বেশি ফ্রিকশন মানে বেশি বল দিতে হবে। আবার যদি হালকা বস্তু হয় তাহলে কম বল দিতে হবে। তো এটার কম্বাইন একটা ফর্মুলা, এটার অনেক ডিটেলস ফর্মুলা আছে, বাট এত কিছু আমি তোমাদের দেখাচ্ছি না। এফ ইকুয়াল টু আসলে মিউ আর আসে, ঠিক আছে। এই মিউ হচ্ছে কি ঘর্ষণ সহগ, আর হচ্ছে রিয়াকশন। রিয়াকশন আসলে কি, এই বস্তুর ওয়েট যদি 50 কেজি 30 কেজি সাপোজ ধরা হয়, বস্তুর ওয়েট নিচের দিকে কাজ করবে, ঠিক সেমভাবে এই তলটা উপর দিকে আবার উল্টা দিকে কাজ করবে 30 কেজি। এইটা কি বলা হয় রিয়াকশন, তলের রিয়াকশন। আচ্ছা, 30 কেজি যে উপরের দিকে কাজ করছে সেটা কি কারো কোনো ব্যাখ্যা আছে যে কেন এটা উপরের দিকে কাজ করছে? হ্যাভ ইউ এনি গেসেস? কোনো গেস আছে তোমাদের যে এটা কেন হইতে পারে? না, বুঝেছিলে ভালো। নিউটনের থার্ড ল তোমরা দেখাই আসছি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো রাস্তার উপরে তোমার ওই বস্তুটা কি করতেছে, নিচের দিকে বল প্রয়োগ করতেছে, আর রাস্তাও কি করবে, উল্টা দিকে আবার বল প্রয়োগ করবে না? হ্যাঁ, উপর দিকে যে বলটা প্রয়োগ করতেছে সেটি আসলে রিয়াকশন এখানে, ঠিক আছে। অর্থাৎ বস্তুর যে ওয়েট সেটি আসলে এখন রিয়াকশন হিসেবে কাজ করবে, ঠিক আছে। তার মানে ফর্মুলাটা বুঝছো, এফ ইকুয়াল টু মিউ আর, বোঝা গেছে? এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে তোমার 104 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। কোনো মেঝেতে রাখা 50 কেজি ভরের কোনো বাক্সের উপর আনুভূমিকভাবে 147 কেজি বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। চলার উপক্রম মানে কি সীমাস্থ ঘর্ষণের কথা বলছে না? তাহলে পরে বলছে যে মেঝে ও বাক্সের মধ্যবর্তী গতি ঘর্ষণ সহগ কত হবে। এই সহগ মানে কি মিউ না? মিউ আবার দুই ধরনের, এটা পরে আসবে। মিউ আছে দুই ধরনের, একটা হচ্ছে মিউ কে আর একটা হচ্ছে মিউ এস। মিউ এস মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর মিউ কে মানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক মানে সেটা গতি ঘর্ষণ, অর্থাৎ বস্তু চলার মুহূর্তে যে ফ্রিকশনটা উৎপন্ন সেটা গতি ঘর্ষণ বলে, এটা আমরা শিখে আসছি। আর হচ্ছে বস্তু যদি স্থির অবস্থা থাকে তখন যে ফ্রিকশন দেয় সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। আমরা অত কিছু যাচ্ছি না, আমরা জাস্ট সিম্পলি এফ ইকুয়াল টু মিউ আর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে কাজ করব। তাহলে কোনো মেঝেতে রাখা 50 কেজি ভরের কোনো বাক্সের উপর আনুভূমিকভাবে, অর্থাৎ বাক্সটা এখানে ছিল, বাক্সটা ওয়েট কত, 50 কেজি। তার মানে রিয়াকশন ফোর্সও কি 50 কেজি হবে না? তাহলে আর এর ভ্যালু পাইছি কত আমরা, 50 কেজি পাইছি। এখান থেকে 50 কেজি পাইলাম। দেন হচ্ছে বলছে যে বল প্রয়োগ করছে, কত বল প্রয়োগ করছে, এফ এর ভ্যালু কত, 147 নিউটন, ঠিক আছে। তাহলে মিউ এর ভ্যালু কত সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার এখন ভ্যালু কি হবে বলো তো, এফ ইকুয়াল টু মিউ আর। তাহলে মিউ সমান কি হবে, এফ বাই আর। এফ এর ভ্যালু কত, 147। এখন এই যে আর এর ভ্যালু 50 কেজি আছে, এই 50 কেজি রাখলে হবে? কি করতে হবে বলো তো,
কেজি আছে নিউটনে বানাবো। নিউটন বানাইতে হবে। তাহলে 1 কেজি সমান কত নিউটন? এটা ঠিক মনে পড়ছে না। 1 কেজি সমান হচ্ছে 9.8 নিউটন। 8 নিউটন, বোঝা গেছে? এটা কিন্তু বলছি তোমাদের আসতেও পারে এগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে জাস্ট কত হবে? নিচে আসছিল কত, 30 নাকি 50? হ্যাঁ 50, তাহলে 490.5 হয়। 9.8 9.81 দিয়ে গুণ করা হয়। হ্যাঁ, তাহলে ভাগ করলে কত আসে? 400 0.299 বা এটাকে 0.30 বলা যায়। বলা যায়। এটাই হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। এটা কত নম্বরে আছে? ক নম্বর। গ নাকি না ঘ ঘ? 4 হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তো তাহলে এটা সাধারণত 0.30 0.45 এগুলো হয়, ঠিক আছে? এগুলো আবার কারণ আছে অনেক, মানে অনেক বিশাল আলোচনা, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা শিখাবো প্রয়োজনে। তোমরা যদি তোমরা যে আসো দিন আমরা শিখাবো, অনেক ডিটেলস মজার মজার বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি ম্যাথগুলো করলাম, মোটামুটি টাইপগুলো সবই সলভ করলাম মোটামুটি যেগুলো ছিল। তো টাইপ অনুযায়ী আমরা করলাম। তোমরা এখন কাজ হচ্ছে সলভ করা ম্যাথগুলো, ঠিক আছে? এবং থিওরিগুলো পড়া, ঠিক আছে? তো এগুলো করে রাখবা, তাহলে আবার নেক্সট ক্লাসে তাহলে কোনো যদি কোয়েরি থাকে সেটা জানাবা যে ভাই এটা বুঝি নাই, একটু তো করাই দেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। আজকে রায়হান আমিন, হ্যাঁ ভাই বলো। জি স্যার, আমার ক্যালকুলেটরটা হচ্ছে না, কোন নাম্বারটা হচ্ছে না? এইটা হচ্ছে না নাকি? ভাগফল হচ্ছে না। এইটা ভাগ আসতেছে না সেইটা? না, তুমি কি করবা? তুমি হচ্ছে গিয়ে আলাদা করে বের করে করা যাবে। আলাদা করে বের করবা, মানে এইটার একটা ভ্যালু বের করবা প্রথম, আর এইটা দিয়ে পরে আবার ভাগ করে দিবা, তখন বের হবে, বুঝছো? এইটা আমি দেখাই তোমাদের। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে করলেও হবে, ব্র্যাকেট দিয়ে করলেও হবে। যেমন ধরো উপরে ছিল 147, তারপর হচ্ছে ভাগ নাকি, জি ভাগ ছিল 50 গুণ 9.8, এইটা ঠিক আছে? 9.8, এটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ওই যে দেখছো 2.996 চলে আসছে, দেখছো? পারছো রায়হান নাকি? এইভাবে করবা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।